এই ছোট লোকের বাচ্চা, তোকে আর কতবার বলবো আমার এসব ভালো লাগে না। তোকে আমি শুধু বন্ধুর চোখ দেখি, আর কিচ্ছু না। তারপরেও কেন এসব করে বেড়াস তুই? কিন্তু ইবা, আমি তো তোকে বলার আগেই গালে আরো 2টা পড়লাম। শোন শাওন, বন্ধু আছোস, বন্ধুর মতোই থাক। আর যদি না পারিস তাইলে আর আমার সাথে কথা বলার বা যোগাযোগ করিস না। আমার কিছু না বলে সেখান থেকে চলে গেলাম। কি কিছু বুঝলেন না তো? তাহলে চলেন সব ক্লিয়ার করি। আমি সোহান আকন্দ, মানে শাওন, সবাই শাওন নামেই ডাকে। এবার ইন্টার প্রথম বর্ষের ছাত্র। বাবা মার ছোট ভাই সিয়ামকে নিয়ে আমাদের ছোট পরিবার। আর এতক্ষণ যা থাপ্পড় খাচ্ছিলাম সে হলো আমার বেস্টু নুসরাত জাহান ইভা। ইভাকে আমি খুব ভালোবাসি সেই ছোটবেলা থেকেই। যখন ক্লাস 7-এ পড়তাম ইভাকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করি, কিন্তু সে প্রতিবারই আমাকে ইগনোর করে গেছে। কিন্তু আমি হাল ছাড়ি নাই, লেগে আছি তার পেছে। এ নিয়ে আমি তাকে 7বার প্রপোজ করেছি, সে প্রতিবারই আমাকে না করে দিয়েছে। আর আজ যা হলো তা তো দেখতে নেই। এখন গল্পে ফেরা যাক। ভাবছি এবাকে আর ডিস্টার্ব করবো না, বন্ধু আছি বন্ধুই থাকবো, না হলে এই অধিকারটাও হারাবো। বাড়ি এসে রুমে শুয়ে আছি, কিছুই ভালো লাগছে না। মা এসে 2বার ডেকে গেছে দুপুরের খাবার খাওয়ার জন্য। কি রে, তোর কি কানে যায় না ডাকতেছি যে? নাকি তোর বাবাকে বলবো? বাবার কথা শুনে আমি তাড়াতাড়ি বিছানা হতে উঠে পড়ি। মা তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসতেছি, নিচে বাবাকে বলতে হবে না। এত করে ডাকলাম উঠলে না, আর এখন বাবার কথা শুনতেই। মা যাও তো, আমি আসছি। ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখছি বাবা খেতে বসেছে। আমাকে দেখে বাবা বলল, বস, আজ এত তাড়াতাড়ি চলে আসলে যে? বাবা শরীরটা ভালো লাগছে না তাই চলে আসলাম। ডাহা মিথ্যা কথা। তো এখন কেমন লাগছে? জি বাবা ভালো। এদিকে এবার কাহিনী, এবার রাতে শুয়ে শুয়ে ভাবছে, না, আচ্ছা শাওনের সাথে একটু বেশি করে ফেলছি। কালকে কলেজে গিয়ে সরি বলে দেবো। বেচারাকে এভাবে থাপ্পড় মারাটা আমার ঠিক হয়নি। পরের দিন কলেজে যেতেই এবার সাথে দেখা। আমি এবারকে দেখেও না দেখার ভান করে চলে যেতেছিলাম, তখন এবার আমাকে ডাক দিল। এই শাওন শোন। কি বলবে বলো? শাওন, আই এম সরি। আসলে এবারকে থামিয়ে দিয়ে আমি বললাম, ছোট লোকদের সরি বলতে হয় না। আসলে শাওন, কালকে আমার মাথাটা এমনিতেই গরম ছিল, তার উপরে আবার তুই এসব বলছিলি, তাই কি বলতে কি বলে ফেলেছি আমি নিজেও জানি না। আপনারা ভাবছেন এবার মাথা গরম ছিল কেন? তাহলে শুনুন। এবার বান্ধবী শোভাকে একটি ছেলে ডিস্টার্ব করে, আর ইবা ও তার বান্ধবীরা মিলে ছেলেটাকে উত্তম মাতম দিয়েছিল, তাই মাথাটা আগে থেকেই গরম ছিল। আচ্ছা বাদ দে এসব, চল ক্লাসে যাই। তুই যা, আমি আইতেছি। এবার চলে গেল ক্লাসে। আমি হারামিগুলারে খুঁজতেছি, খুঁজতে খুঁজতে পুকুর পাড়ে গিয়ে দেখি হারামিরা বসে আড্ডা দিচ্ছে। আমাকে দেখি তানিম বলল, আসছে বাংলার নবাব এতক্ষণে। এতক্ষণে আসবে না? তার তো আবার ইভার সাথে ডেটিং ছিল। তোরা কি চুপ করবি নাকি নাকি আমি আবার চলে যাব? হৃদয় আমার গালে হাত দিয়ে, এখনো তো থাপ্পড়ের দাগ যায়নি, আবার ইভার কাছে গেছস? ধুর, বসলামই না তোদের কাছে বলেই ক্লাসের দিকে রওনা দিলাম। হারামিগুলো আমার সাথে সাথে ক্লাসে ঢুকলো। পেছনের বেঞ্চে বসে আড্ডা দিচ্ছি। কিছুক্ষণ পর স্যার আসলো। সবগুলো ক্লাস করে বাড়ির দিকে রওনা দিলাম। কলেজ থেকে আমাদের বাড়ি বেশি দূরে না, মাত্র 10 মিনিটের পথ, তাই পায়ে হেঁটেই বাড়ির দিকে রওনা দিলাম। কিছুক্ষণ পর পেছন থেকে কি জানি ডাক দিল। এই শাওন তারা। পিছনে তাকিয়ে দেখি ইবা একটা রিকশায় বসা। ও রিকশায়? না, আমি হেঁটেই যেতে পারবো। বললাম না উঠতে। এবার রাগে চোখ দেখে আমি আর কিছু না বলে রিকশায় উঠে বসি। তুই কি আমার সাথে এখনো রাগ করে আছিস? মনে মনে ভাবছি মেয়েরা পারেও বটে, এখন রাগ আবার এখনই ঠান্ডা। কি ভাবছিস এত কখন থেকে? কিছু না তো। হয়েছে, আর বলতে হবে না। নাম, এখন তোর বাড়ি চলে এসেছে। আমি আর কিছু না বলে বাসায় এসে পড়ি। মেয়েটা কে ছিল রে? কোন মেয়ের কথা বলছো তুমি? নাকামি করিস না, এতক্ষণ যার সাথে রিক্সায় বসে ঘুরলি। ও তো ইভা। ইভা না হয়ে অন্য কেউ হলে আমার খবর করে ছাড়তো। এভাবে কে আমার চেনে, তাই কিছু বলেনি। মা, খিদা লেগেছে, খাবার দাও। ও, তুই ফ্রেশ হয়ে আয়, আমি খাবার বাড়ছি। আমি ফ্রেশ হয়ে খেয়ে নিলাম। তারপর বিছানায় শুয়ে দিলাম এক ঘুম। বিকালবেলা তানিমের কলে ঘুম ভাঙলো। এই হারামি কখন থেকে কল করে যাচ্ছে, তোর ধরার নামই নেই। তাড়াতাড়ি শিমুল তুলে আয়, সবাই বসে আড্ডা দিচ্ছে। তুই 5 মিনিট অপেক্ষা কর, আমি 10 মিনিটে আসতেছি। তারপর ফ্রেশ হয়ে শিমুলতলি গেলাম।
বন্ধুদের সাথে আড্ডা দিয়ে রাতে বাড়ি ফিরলাম। এভাবে চলছিল দিনকাল। দেখতে দেখতে 2টা বছর চলে গেল। এসএসসি পরীক্ষা চলে এলো। ভালোভাবে পরীক্ষাও দিই, আল্লাহর রহমতে ভালো রেজাল্টও করি। শুধু আমি না, ইভাও ভালো রেজাল্ট করেছে। দুইজনে একই ভার্সিটিতে চান্স পাই এবং ভর্তিও হই। তবে ইভা জানে না। তবে সেই দিনের পর থেকে ইভাকে আর ভালোবাসি কথাটা বলিনি, শুধু মনের মধ্যেই রয়ে গেল। কি রে, আর কত ঘুমাবি? আজ না তোর ভার্সিটির প্রথম দিন? প্রথম দিনই লেট করবি নাকি? মার কথা শুনে লাফ দিয়ে বিছানাতে উঠি। মা, তুমি নাস্তা রেডি করো, আমি আসতেছি। ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে গিয়ে দেখি বাবা খাবার টেবিলে বসে আছে। কি ঘুম ভাঙলো? জি বাবা। শুনলাম আজ নাকি কলেজে যাবি। জি বাবা। বাবাকে আমি খুব ভয় পাই, তাই বাবার সামনে বেশি কথা বলি না। নাস্তা করে কলেজে যাবার সময় বাবা একটা চাবি এগিয়ে দিয়ে বলল, এই নে ধর। কিসের চাবি বাবা এটা? বাইরে গিয়ে দেখ। বাইরে এসে দেখি একটা বাইক রাখা। বাইকটা দেখে দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরে বলি, আমার সুইট বাবা। হয়ে হয়ে এবার যা। বাইকে উঠে বাজিতকে একটা কল দিলাম। মামা, কই তুই? আমি তো বাসায়। তাড়াতাড়ি নিচে আয়, কলেজে যাব। ও, আপনাদেরকে তো বলতে ভুলেই গেছি, 3 হারামিগুলো আমাদের সাথেই ভর্তি হয়েছে। বাজিতকে নিয়ে আমি কলেজে চলে আসি। তানিম হৃদয়কেও বলেছি চলে আসতে, তারাও এসেছে। সবাই বসে আড্ডা দিচ্ছি। এ সময় ইভা আসলো। ইভাকে দেখে তো আমি পুরোই ফিদা হয়ে গেলাম। এ তো সাক্ষাৎ পড়ি। ইভাকে দেখে আবারও ক্রাশ খেলাম। কি রে, তোরা এখানে? ইভা জানতো না যে আমরা এখানে ভর্তি হয়েছি, বাট আমি জানতাম। আমারও তো একই প্রশ্ন, তুই এখানে? ভাব নিয়ে বললাম আমি। তুই তো আগে বললি না এই কলেজে ভর্তি হয়েছিস। তোকে বললে তো আর তুই এই কলেজে ভর্তি হতি না। আস্তে আস্তে বললাম। কিছু বললি? না তো, ক্লাসে চল। তারপর সবাই ক্লাসে গেলাম। ক্লাসরুমে ঢুকতে গিয়ে আমি তো পুরো অবাক হয়ে যাই। রিক্তা, তুই এখানে? রিক্তা আমার ফ্রেন্ড, আমাদের সাথে এসএসসি দিয়ে ময়মনসিংহ চলে গিয়েছিল তার মামার বাড়িতে। সেখান থেকে এসএসসি পাশ করেছে। রিক্তা আমাকে দেখেই চিৎকার দিয়ে শাওন বলে জড়িয়ে ধরলো। আপনাদের বলে রাখি, রিক্তা আগে থেকেই আমার প্রতি কিছুটা দুর্বল। কতদিন পর তোর সাথে দেখা, প্রায় 2 বছর, আর তোর নাম্বার বন্ধ কেন? আরে আস্তে আস্তে আমার নাম্বার চেঞ্জ করেছি, তাই তুই কলে পাসনি। এরই মাঝে স্যার চলে আসলেন এবং প্রথম দিনে ক্লাস, তাই পরিচয় পর্ব দিয়ে শুরু করলেন। প্রথমে স্যার তাদের পরিচয় দিলেন, তারপর একে একে সব ছাত্ররা পরিচয় দিল। ক্লাসে এসে ক্যাম্পাসে কিছুক্ষণ বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাসায় আসার সময় হঠাৎ পেছন থেকে কে যেন বলে উঠল, কি রে, বাইক কবে কিনলি? আমি পেছনে তাকিয়ে দেখি এবার আজকেই বাবা গিফট করলো। তো আমাকে কি লিফট দিবি না? আমি কি তোকে না করেছি? ওঠ। এবার বাসায় নামিয়ে দিয়ে আমি বাসায় চলে আসি। তারপর থেকে প্রায় আমি এবাকে ড্রপ করে বাড়ি দিয়ে আসতাম। কলেজ, বাড়ি আর আড্ডা এভাবেই কেটে যায় আরো 3টা মাস। সকালবেলা ফোনের রিংটনে ঘুম ভাঙলো। রিসিভ করতেই, হারামি, তোর না 9টায় ক্যাম্পাসে থাকার কথা? সরি, এখন কয়টা বাজে? কয়টা বাজে মানে? 9:30 বাজে। হৃদয়ের কথাটা শুনেই আমার ঘুম চলে গেল। ফ্রেশ হয়ে নাস্তা না করেই ক্যাম্পাসে চলে আসি। এসে দেখি সব ব্যবস্থা করাই আছে। আসলে আজকে হৃদয় এবার বান্ধবী শোভাকে প্রপোজ করবে, তাই এত কিছু। হৃদয় বাসে শোভা দুজনকে মনে হয় ভালোবাসে, কিন্তু এই ডাইনি এবার জন্য কিছু করতে পারে না। এ পর্যন্ত যে ছেলে এই শোভাকে প্রপোজ করেছে সেই এবার হাতে কেলানি খেয়েছে, আর তাই বেচারা হৃদয় ভেতরে ভেতরে পড়ে মরছে। তাই গতকালকে আমি বলেছিলাম এবার ব্যাপারটা আমি দেখব, তাই আজকে এই আয়োজন। এই দেখ, ইভা আর শোভা গেট দিয়ে ঢুকছে। তানিম কথাটা বলে উঠল। আচ্ছা, ইভাকে আমি দেখছি আর শোভাকে এখানে পাঠিয়ে দিচ্ছি বলে এবার কাছে আসলাম। এভা, চল, ফুচকা খাওয়াবো। সত্যি তুই ফুচকা খাওয়াবি? জি মহারানী, এবার চলেন। আই শোভা, তুইও চল। না, শোভা থাক। শোভা, তোমাকে হৃদয় ডাকছে। শোভা বুঝতে পেরে আরামীদের কাছে চলে গেল। এই, তুই শোভাকে ভাগিয়ে দিলি কেন? আসলে আমার কাছে বেশি টাকা নাই, তাই যদি তোর ফুচকা শর্ট পড়ে তাই ওকে পাঠিয়ে দিয়েছি। মিশা কথা, ইভা যাতে বুঝতে না পারে তাই এটা বললাম। ইভাকে নিয়ে আমি ক্যান্টিনে চলে আসি। ইভা ইচ্ছা মতো ফুচকা খেলো। এদিকে শোভা হৃদয়ের কাছে আসলো। শুভ, তোমার চোখটা বন্ধ করতো। কেন? আর করতে বলেছে, করেই দেখ না। শোভা চোখ বন্ধ করলে হৃদয় হাঁটু গেড়ে বসে গোলাপ ফুলটা শোভার সামনে ধরে। আই লাভ ইউ শোভা, ডু ইউ লাভ মি? শোভা চোখ খুলে তো অবাক। ক্যাম্পাসের
সবার সামনে এভাবে প্রপোজ করায় কি বলবে বুঝে উঠতে না পেরে আই লাভ ইউ টু। সবাই হাততালি দিয়ে উঠল। আমার ইভা এসে দেখে সবাই ক্লাসে চলে গেল। তাই ইভা বলে উঠল, চল চল, আজকে তো বাইকে ঘোরা। আমি কিছু একটা ভেবে বললাম, চল। কিছুক্ষণ ঘোরাঘুরি করে দুপুরে বাসায় চলে আসি। ফ্রেশ হয়ে দুপুরে খাবার খাই। হাতে কোনো কাজ না থাকায় বেলকনিতে বসে গল্প লিখতে শুরু করি। আর গল্প লিখতে বসলে কেন জানি না ইভার কথা মনে পড়ে। পড়বি বা না কেন, আমার গল্প তো শুধু ইভাকে ঘিরে। এবার কথা মনে পড়তেই ইভাকে একটা কল দিলাম, ধরলো না। কি ব্যাপার, ইভা কল ধরলো না কেন? আবার দিলাম, ধরলো না। 10 বারের মতো কল দিলাম, ধরলো। এবার কল ধরছিলে না কেন? তুমি ঠিক আছো তো? একটা কাজ করছিলাম। ইভা, তোর কণ্ঠ এমন লাগছে কেন? সত্যি করে বল, তুই ঠিক আছিস? আচ্ছা পরে কথা বলি, আমার ভালো লাগছে না। এবার কথা শুনে বুঝলাম কোনো একটা গন্ডগোল আছে, কিন্তু কি? আমাকে যে করেই হোক জানতে হবে। বেলকনিতে বসে থাকতে আর ভালো লাগছে না, তাই বাসার বাইরে চলে আসি। আমি হারামিদের কল দিয়ে বলি শিমুলতলি আসতে। শিমুলতলি হলো আমরা বন্ধুরা যে জায়গায় আড্ডা দেই সেই জায়গার নাম। কিছুক্ষণ পর সব হারামি চলে আসলে জমিয়ে আড্ডা দেই। বাসায় ফিরি রাত 10টায়। অবশ্য আম্মু একটু বকা দিয়েছিল, কিন্তু আব্বুর জন্য বেঁচে যায়। ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে শুয়ে শুয়ে ভাবছি এবার কি হলো। এবার কথা শুনে মনে হলো এবার কিছু একটা নিয়ে টেনশনে আছে। না, এইসব ভেবে এখন আরামের ঘুমটা হারাম করব না। কালকে এবার কাছ থেকে সব জেনে নেব। পরের দিন ক্যাম্পাসে একা একা বসে আছি। এবার বিষয়টা নিয়ে টেনশন হচ্ছিল, তাই আগে আগে কলেজে এসে পড়ি। আরামিগুলো এখনো আসেনি। গেটের দিকে তাকাতে দেখলাম ইভা আসতেছে। ইভা আমাকে দেখে সোজা আমার কাছে আসলো। কিরে, কালকে তোর কি হয়েছিল? ইভা একটি কার্ড এগিয়ে দিয়ে বলল, আগে এটা ধর। কিসের কার্ড এটা? খুলে দে। কার্ডটা খুলে যে কার্ডের দিকে তাকালাম, আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। ইভা, এটা কি? কেন? আমার বিয়ের কার্ড। কই, আগে তো কখনোই জানাসনি। আসলে কালকে কলেজ থেকে বাড়ি ফিরে দেখি আমাকে নাকি দেখতে আসবে, আর পছন্দ হলে আংটি পরাবে। ছেলে আমাকে দেখে পছন্দ হয়, আর ছেলে 1 মাস পরে অস্ট্রেলিয়া চলে যাবে, তাই বিয়ের ডেটটা তত তাড়াতাড়ি দিয়ে দিয়েছে। তুই বিয়েতে রাজি? আসলে প্রথমে একটু রাগ হয়েছিল, তারপরে তাড়াতাড়ি বিয়ে। তারপর ভাবলাম বিয়ে তো একদিন করতেই হবে, তাই রাজি হয়ে যায়। আচ্ছা তুই থাক, আমি যাই, সবাইকে কার্ড দিতে হবে। ইভা চলে গেল, আর আমি বসে বসে চোখের জল ফেলছি আর ভাবছি তুই একটাবারও আমার কথা চিন্তা করলি না। তোকে ছাড়া আমি কি করে থাকবো? আমি তো তোকে ছাড়া এক মুহূর্ত কল্পনা করতে পারি না। হে আল্লাহ, তুমি আমাকে কোন পরীক্ষায় ফেললে? এসব কথা ভাবছি আর চোখে জল ফেলছি। কিছুক্ষণ পর মন্দিরে এসে দেখে আমি কাঁদতেছি। কি রে, কি হয়েছে? কাঁদতেছিস কেন? কি রে, বল কি হয়েছে? কে কি বলেছে? শাওন, আমাকে কিরকম লাগছে? কি বলিস? কবে রে? আমি চুপ করে আছি। এবার বিয়ে, মুহূর্তের মধ্যে সবার মুখ কালো হয়ে গেল। 1 সপ্তাহ পর। তুই যে ইভা ভালোবাসিস এই কথা ইভাকে বলিসনি? না রে, এঙ্গেজমেন্ট হয়ে গেছে। 1 সপ্তাহ পর বিয়ে। কি করে এখন এসব বলি বল? আচ্ছা ক্লাসে চল, পরে দেখা যাবে। না রে, তোরা যা, আমি বাসায় যাব। আচ্ছা সাবধানে যাস। বাসায় এসে রুমে শুয়ে কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে গেছি মনেই নেই। বিকেলে বন্ধুরা শিমুলতলি যাবার জন্য বলেছিল, আড্ডা দিবার জন্য, কিন্তু আমি যাইনি। দেখতে দেখতে কেটে গেল আরো 3টা দিন। আমি 3 দিন কলেজেও যাইনি, ঠিক মতো খাওয়া দাওয়া করিনি, একেবারে ভেঙে পড়ি। আজ বন্ধুরা সবাই এসেছে আমাকে দেখতে। কি রে, তুই কলেজে যাস না কেন? আরে মেয়ে একটা গেল 10টা পাবি। আমি ইবাকে বলতে পারবো না রে, বলেই কেঁদে দিলাম। এভাবে আর চলতে দেওয়া যায় না, কিছু একটা করতে হবে। কিছুক্ষণ আড্ডা দিয়ে বিকেলের দিকে বন্ধুরা চলে যায়। রাতে খাবার টেবিলে সবাই খেতে বসলাম। এ সময় বাবা বলে উঠল, কিরে ইভা মামনি, বিয়ে তুই তো একবারও বলিসনি। ও ও বলা হয়নি। এবার বাবার আমার বাবা ছোট খালের বন্ধু। এবাকে বাবা খুব আদর করে। শোন, কালকে আমরা সবাই রহিমের বাড়ি যাব। আমি যেতে পারবো না। কিভাবে যাব? নিজের ভালোবাসার মানুষকে অন্য কেউ নিয়ে যাবে, এটা আমি নিজ চোখে দেখতে হবে। কেন, ইভার সাথে ঝগড়া করেছিস? আমি কোনো কথা শুনতে চাই না। কাল ইভার গায়ে হলো, আমাদের সবাইকে যেতে হবে। বাবা কথাটা বলেই উঠে চলে গেলেন। পরের দিন বিকেলে ইবাদের বাড়িতে যায়। গিয়ে দেখি হারামিগুলোও এখানে। মন চাইছিল সব কয়টারে কুচি কুচি করে নদীতে ভাসিয়ে দেই,
আমি কষ্টে মরি আর সারারা নাচতে নাচতে বিয়া খেতে এসেছে। কিছুক্ষণ পর বন্ধুরা আমার কাছে এলো। কিরে, জিএফের বিয়া খেতে আইছস? বলেই হারামিরা কি হাসি, রাগে আমার গা চলে যাচ্ছিল। তোর মোবাইলটা দিত। আমি আমার মোবাইলটা দিলাম হৃদয়কে। শালা শেয়ারে কি জানি নিল, তারপর আমাকে মোবাইলটা দিয়ে বলল, আচ্ছা তোর জিএফের বিয়া তুই খামায় গেলাম। বলেই হারামিরা আমাকে রেখে চলে গেল। যাক, ভালো হয়েছে। হারামিরা এমন কথা বলতো, এতে আমার কষ্ট আরো বাড়তো। আমি এবার রুমে গিয়ে দেখি ইভাকে গায়ে হলুদের সাজ সাজাচ্ছে। আমাকে দেখেই ইভা বলে উঠল, শাওন, আমাকে কিরকম লাগছে? অসম্ভব সুন্দর, যেন আকাশ থেকে নেমে আসা কোনো হলুদ পরি, যার চোখের দিকে তাকিয়ে কয়েক চোখ পার করে দেওয়া যাবে, তবুও তাকে দেখা শেষ হবে না। আমাকে থামিয়ে দিয়ে, হয়েছে, আর বলতে হবে না। বলতে আর কই দিলি তুই? ইবার সাথে আর কিছুক্ষণ কথা বলে চলে আসি। কথা বলে বুঝলাম ইবা বিয়েতে খুবই খুশি। আমার যে কষ্ট হচ্ছে, ভিতরটা ফেটে যাচ্ছে, তা বুঝতে দিলাম না। রাত 8টায় গায়ে হলুদের অনুষ্ঠান আরম্ভ হয়। আমার খুব কষ্ট হচ্ছিল, তাই বাইরে চলে আসি। দোকান থেকে 1 প্যাকেট সিগারেট কিনলাম। আগে কখনো সিগারেট খাইনি। শুনেছি সিগারেটের ধোঁয়ার সাথে নাকি মনের কষ্ট উড়ে যায়। এক টান দিতেই কাছতে কাছতে দম শেষ। তারপরও খেলাম। তারপর ইবাদের বাড়ি না গিয়ে আমাদের বাড়ি চলে আসি। আমার মোবাইলটা অফ করে রাখি। তারপর রুমে বসে একটার পর একটা সিগারেট খেতে থাকি। রাতটা কোনো মতে পার করি। সকাল 8টায় ঘুম ভাঙলে মোবাইলটা অন করি। এমা, 200 মিস কল। সবগুলো দিয়েছে বাবা মা আর ইভা। আপনারা ভাবছেন মোবাইল বন্ধ থেকে কিভাবে দেখলাম মিস কল, তাই না? আরে ভাই, আমার মোবাইলে মিস কল অ্যালার্ট চালু করা। মোবাইলটা খাটে রেখে ফেসবুক হতে গেলাম। ফেসবুক ফ্রেশ হয়ে দৌড়বাল। মোবাইলটা খাটে রেখে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি আবার বাবার 5টা কল। মোবাইলটা হাতে নিতেই আবার বাবার কল। কলটা ধরতেই, এ হারামজাদা, কখন থেকে কল করছি, ধরিস না কেন? জি বাবা, ওয়াশরুমে ছিলাম। কই তুই এখন? কালকে রাতে মানুষের হাঙ্গামায় ভালো লাগছিল না, তাই আমাদের বাসায় চলে আসি। ভালো লাগছিল না তো আমাদের বলে যেতে পারতি। আর শোন, তাড়াতাড়ি তুই রহিমের বাসায় আয়। জি বাবা, আসতেছি। ইচ্ছা না থাকা সত্ত্বেও যেতে হলো। বিয়ে বাড়িতে সবাই কত আনন্দ করছে, সবাই কত খুশি, শুধু আমি একাই শুধু কষ্ট পাচ্ছি। তাই ছাদে এসে একা একা বসে মোবাইল টিপতেছি। নিচে অনেক হাঙ্গামার শব্দ শোনা যাচ্ছে, তাতে আমার কি? আমি মনমরা হয়ে বসে আছি। কিছুক্ষণ পর বাবা মা ও আঙ্কেল ছাদে আসলেন। আঙ্কেল মানে এবার বাবা। বাবা আমার কাছে এসে বলে উঠল, তুই কি ইভাকে ভালোবাসিস? বাবার এ কথা শুনে তো আমি পুরো অবাক হয়ে যাই। কি রে, বলস না কেন? না বাবা, আমরা তো শুধু বন্ধু, আর কিছু না। তাহলে এসব কি? আমার এবার কিছু ক্লোজ ছবি দেখে আমার এবার ফ্রেন্ড একসাথে ছবি তুলতেই পারে। যাক, জসিম আমার বাবা এই সামান্য বিষয় নিয়ে বিয়ে ভেঙে দেয়, তাদের কাছে আমার মেয়ে দেব না। বাবা আমাকে একা নিয়ে, তুই কি কাউকে ভালোবাসিস? জি না বাবা। আচ্ছা বুঝলাম, এখন বল তোর ইভাকে কেমন লাগে? মানে ইভা মেয়ে হিসাবে কেমন? জি বাবা, খুব ভালো, লক্ষ্মী একটা মেয়ে। কিরে রহিম, বলেছিলাম না আমি থাকতে তোর কোনো চিন্তা নাই? বাবা আঙ্কেলের কাছে এসে বলল। বাবা আমার হাতটা ধরে একটা রুমে নিয়ে গেল এবং একটা প্যাকেট দিয়ে বলল, এটা পরে নিচে আয়। বাবা কি হচ্ছে এসব? আমি তো কিছুই বুঝলাম না। বাবা আমার হাতটা ধরে বলল, ইভার বিয়েটা ভেঙে গেছে, তারা কিছুক্ষণ আগে ফোন করে না করে দিয়েছে। বাবা কিছুক্ষণ দম নিয়ে আবার বলতে শুরু করলো, বাবা আমি তোকে না জানিয়ে একটা কাজ করে ফেলেছি। কি কাজ বাবা? আর তুমি এভাবে বলতেছো কেন? ইভা মামনির সাথে তোর বিয়া হবে এখন। আমি রহিমকে কথা দিয়ে ফেলেছি, তুই না করিস না বাবা। বাবার কথা শুনে আমি হাসবো না কাঁদবো কিছুই বুঝতেছি না। সবকিছু যেন আমার মাথার উপর দিয়ে গেল। আমি বললাম, বাবা ইভা কি রাজি হবে? রহিমে বলছে ইভাকে রাজি করাবে। ঠিক আছে। এরই মধ্যে হারামিরা চলে এসেছে। তোমরা শাওনকে নিয়ে নিচে আসো, আমি যাই। বলেই বাবা চলে গেল। কিরে, কেমন দিলাম? মানে বিয়েটা তাহলে তোরা ভাঙছস? আগবে বন্ধু বল না, এত বড় কাজ করলি কিভাবে? শোন, তোর কাছ থেকে কালকে মোবাইল নিয়েছিলাম না, মনে আছে? তোর মোবাইল থেকে তোর আর ইভার কিছু ক্লোজ ছবি নিয়েছিলাম, আর এই ছবি ইভার হোমওয়ার্কে দেখিয়েছি। ব্যাস, কাজ হয়ে গেছে।
তোরা এটা না করলেও পারতি। কি বললি? ঠিক আছে, জামাইকে ফোন করে আসতে বলি। আরে থাক, এখন আর তোদের কষ্ট করতে হবে না। তবে রে হারামি। বলেই বন্ধুরা আমাকে মারতে শুরু করলো। বসে যে নিচে গেলাম বন্ধুদের সাথে, কাজে কবুল বলতে বললে সাথে সাথেই কবুল বলে ফেলি। যাক, এবার আর চিন্তা নাই, বিয়ার কাজ শেষ হলো। ইভাকে আঙ্কেল গাড়ি পর্যন্ত নিয়ে এসে আমার হাতে তুলে দিলেন। তখন আমার কি যে ভালো লাগছিল তা আপনাদের বলে বোঝাতেই পারবো না। গাড়িতে বসে ভাবছি কি কপাল আমার, গেলাম বিয়া খেতে আর আসলাম বনে, এসব ভাবছি আর মনে মনে হাসছি। বাসায় এসে মা ইভাকে বরণ করে নিল। হারামিরাও আসে আমার বাসায়। 2000 টাকা দে তো। আমার কাছে তো টাকা নেই। আচ্ছা, লাগবো না। হৃদয়, তুই শাহনকে নিয়ে সাদে যা, আমি না বলা পর্যন্ত রুমে আসবে না। আমার হৃদয় ছাদে বসে আটা দিচ্ছি। কিছুক্ষণ পর বাইজিদ আর তানিম এলো। চল, ভাবি তোর জন্য বসে আছে। তারপর হারামিরা আমার রুমের সামনে নিয়ে আসে। শোন, বিড়াল কিন্তু ভালো করে মারবেই। তুই না পারলে আমাকে বলিস। বাকশালারা রুমে এসে দরজাটা লাগিয়ে দিয়ে এবার দিকে তাকাতে দেখি ইয়া বড় এক ঘোমটা দিয়ে বসে আছে। ঘোমটার জন্য এবার মুখটাও দেখা যাচ্ছে না। এক পা দুপা করে এগোচ্ছি, বুকটা ধুক ধুক করতেছে। শুনেছি ভাসুর করে বউ নাকি স্বামীর পায়ে ধরে সালাম করে। কই, ইবা তো এলো না সালাম করতে। কি করব, কিছুই তো বুঝেছি না। নিজের উপর রাগ হচ্ছে, কেন যে আগে 2-3টা বিয়ে করে বাসর করে অভিজ্ঞতাটা অর্জন করিনি। খাটের এক কোণে গিয়ে বসলাম। আমাকে দেখে ইবা ঘোমটা সরিয়ে বলল, শোন, আমি তোকে স্বামী হিসেবে মানতে পারবো না, সো আমার কাছে আসার চেষ্টা করবি না। এবার কথা শুনে আমি বাকরুদ্ধ হয়ে যাই। কি বলবো, কিছুই তো বুঝতেছি না। ইবা আমার দিকে একটা বালিশ সরে মেরে বলল, তুই সোফায় ঘুমা আর আমি খাটে ঘুমাবো। সবাই তো আমি ঘুমাতে পারি না। তো আমি কি করব? ঘুমাতে না পারলে জেগে থাক। যা তো এখান থেকে, আমি ঘুমাবো। কি আর করবো, মনে একরাশ কষ্ট নিয়ে সোফায় শুয়ে পড়লাম। বাসর ঘর নিয়ে জীবনে কত স্বপ্ন দেখেছি, শেষ পর্যন্ত কিনা আমাকে সোফায় ঘুমাতে হলো। ভাবতেই চোখে জল চলে এলো। সকালবেলা ঘুম ভাঙতেই চোখ খুলেই দেখি বউ আমার গোসল করে এসে আয়নার সামনে বসে মাথায় চুল আঁচড়াচ্ছে। প্রতিদিন সকালে ঘুম ভাঙতে ইভাকে দেখতে পারবো ভাবতেই ভালো লাগে। এভাবে চেয়ে আছিস কেন? আমার বউকে দেখছি। আমি না তোকে বললাম আমি তোকে স্বামী হিসেবে মানি না? সো আমাকে এইসব বউটু ডাকবি না। শোয়া থেকে উঠে ফ্রেশ হয়ে ইভাকে নিয়ে নিচে গেলাম। আমাদের দেখে সবাই হা করে তাকিয়ে আছে, যেন আমরা ভিন্ন গ্রহের এলিয়েন, আমাদের আর কোনোদিনও দেখেনি। বাহ, তোদেরকে খুব মানিয়েছে। দেখতে হবে না কার ছেলে আর ছেলের বউ? ছেলে কি তোমার একার নাকি? আরে তোমরা ঝগড়া থামাবা, আমি তোমাদের দুজনেরই ছেলে। এখন খেতে দাও। মা, আপনিও বসে পড়েন, আমি বেড়ে দিই। আচ্ছা ঠিক আছে, তুমিও বসে পড়ো। বিকেলে বন্ধুদের সাথে আড্ডা দিতে গেলাম। আরে ধুর, রাতে কিছুই হয়নি। তারপর বন্ধুদের সব কয়টা বললাম। কিরে, বাসরাত কেমন কাটলো? বিড়াল কি মারছিলি? আমার কথা শুনে বন্ধুদের কি হাসি। আহারে, বেচারা বাসর ঘরে সোফায় থাকতে হলো। বন্ধুদের সাথে আড্ডা দিতে রাত 10টায় বাসায় ফিরি। কিরে, এত রাত করে বাসায় ফিরলি ঘরে বউ রেখে? তোর কি বুদ্ধি শুদ্ধি কখনোই হবে না? বৌমা কখন থেকে না খেয়ে বসে আছে। বাবার কথা শুনে তো আমি পুরোই অবাক হয়ে যাই, যে আমাকে দেখতেই পারে না সে কিনা আমার জন্য না খেয়ে বসে আছে। কথাটা শুনে মনে মনে খুশি হলাম। শুয়ে আমি আর ইবা খেতে বসলাম। তুমি আমার জন্য না খেয়ে অপেক্ষা করছিলে কেন? খেয়ে নিলেই তো পারতে। বাবা মা যাতে না বোঝে তাই খাইনি। আর তুই আমায় তুমি করে বলছিস কেন? বাবা, বারে, নিজের বিয়ে করা বউকে কি তুই করে বলবো? এই, তোকে না না করেছি আমাকে বউ বলতে? তোর এসব আদিক্ষেতা না আমার ভালো লাগে না। এবার কথাটা শুনে খাবার টেবিল আর বসে থাকতে মন চায়নি, তাই উঠে রুমে চলে আসি। সোফায় শুয়ে শুয়ে ভাবতেছি ইবা কি আমাকে কখনো মেনে নেবে না? তাহলে আমাকে বিয়ে করেছিল কেন? কিছুক্ষণ পর ইবা রুমে এসে শুয়ে পড়লো। সকালবেলা খুব ভোরেই আমার ঘুম ভাঙলো। ইবা এখনো ঘুমাচ্ছে। ঘুমালে মেয়েটাকে কিরকম বাচ্চা বাচ্চা লাগে। ইবাকে দেখে নিজেকে আর আটকে রাখতে পারলাম না। আস্তে আস্তে ইবার কাছে গিয়ে বসে ইবাকে দেখতে লাগলাম। আমি কেমন জানি একটা ঘোরের মধ্যে হারিয়ে যাচ্ছি। এত কাছে কখনো আসেনি ইভার। নিজের অজান্তেই একটা ভালোবাসার পরশ এঁকে দিলাম ইভার কপালে। হঠাৎ মনে হলো ইভা আমাকে এবার এত কাছে দেখলে আস্ত রাখবে না, তাই উঠে পড়লাম। ফ্রেশ হয়ে একটু বাইরে গেলাম হাঁটাহাঁটি করতে। 8টায় বাসায় ফিরি। কি রে, এত সকাল সকাল কই গেছিলি? এই তো একটু হাঁটাহাঁটি করতে। খেতে দাও তো, খিদে লেগেছে। ফ্রেশ হয়ে আয়। তারপর ফ্রেশ হয়ে এসে একসাথে সবাই খেতে বসেছি। মা, আমি আজ কলেজে যাব। ইভাও কি যাবে?
মা আমিও যাব। ছেলেটা যেই হোক, তোকে বলতে যাবো কেন? ঠিক আছে, শাওনের সাথে যাস। মা আমার দিকে তাকিয়ে, শোন, বৌমাকে সাথে করে নিবে, আবার সাথে করে নিয়ে আসবে। ঠিক আছে মা। আমি কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নিচে দাঁড়িয়ে আছি। ম্যাডামের এখনো আসার কোনো নামগন্ধই নাই। কিছুক্ষণ পর সিঁড়ির দিকে তাকিয়ে হাঁ হয়ে যায়। আমি কাকে দেখছি? ইভা একটা কালো শাড়ি পরেছে। এর আগে কোনোদিনও মেয়েটি শাড়ি পরতে দেখিনি। এত সুন্দর লাগছিল তা বলে বোঝাতেই পারবো না। তাই হাঁ করে তাকিয়ে দেখছি ইভাকে। ইভা যে কখন আমার কাছে চলে আসে বুঝতেই পারিনি। মুখ বন্ধ কর কর, নাইলে মুখে মশা ঢুকবে। এবার কথায় আমি কিছুটা লজ্জা পেয়ে বললাম, চল। বাইকে করে দুইজন কলেজে গেলাম। গিয়ে দেখি হারামিরাও এসেছে। সবাই বসে আড্ডা দিচ্ছি। এরই মাঝে রিক্তা আসলো। এতদিন কলেজে আসিস নাই কেন? এমনিতেই কাজ ছিল বাড়িতে। ও, এখন কাজ শেষ হয়েছে? তারপর সবাই বসে কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাসে চলে আসি। ক্লাসে এসে দেখি এবার ক্লাসে নেই। কিছুক্ষণ পর স্যার ক্লাসে আসে। এখনো এবার আসার নামই নেই। ক্লাস শেষে বাইরে গিয়ে ইবাকে খুঁজতে লাগলাম। খুঁজতে খুঁজতে ক্যান্টিনে গিয়ে দেখি এবার একটি ছেলের সাথে হাসাহাসি করে কথা বলছে। দেখে আমার খুব রাগ হচ্ছিল, কিন্তু এখানে কিছু বলা যাবে না। যা বলার বাড়িতে গিয়েই বলবো। তাই রাগে সেখান থেকে চলে আসি। কলেজ শেষে এবার জন্য দাঁড়িয়ে আছি। এবার এখনো আসার নামই নাই। প্রায় 20 মিনিট পর সেই ছেলেটির সাথে ইভা আসলো। ছেলেটিকে বিদায় দিয়ে আমার কাছে আসলো। চল। আমি আর কিছু না বলে রাগে বাইক স্টার্ট দিয়ে বাসায় চলে আসি। রুমে এসে ইভাকে বলি, ছেলেটিকে আর তার সাথে তোমার এত কিসের কথা? ছেলেটা যেই হোক, তোকে বলতে যাবো কেন? বলতে হবে আমাকে, কারণ আমি তো তোমার স্বামী। স্বামী মাই ফুড, তোকে আমি স্বামী হিসেবে মানি না। আর শোন, তোকে আমি 6 মাস পরে ডিভোর্স দেবো। সো আমার ব্যাপারে তুই নাক গলাতে আসবি না। এবার মুখে ডিভোর্সের কথাটা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। আমি আর কিছু না বলে রুম থেকে বেরিয়ে পড়ি। ছাদে গিয়ে সিগারেট ধরালাম। আগে সিগারেট খেতাম না, এখন এবার অবহেলায় সিগারেটই আমার একমাত্র সঙ্গী। এভাবে কেটে যায় 1 মাস। এবার এখন আমার সাথে আগের মতো কথা বলে না। আমি কথা বলার বহু চেষ্টা করি, কিন্তু এবার শুধু হ্যাঁ না বা না উত্তর দেয়। তা আমিও বেশি কিছু বলি না। সকালে ফ্রেশ হয়ে নাস্তা করে ইভাকে নিয়ে কলেজে গেলাম। ক্যাম্পাসে গিয়ে দেখি বন্ধুরা সবাই বসে আছে, কিন্তু সবার মন খারাপ। কিরে, তোরা সবাই মুখটা এমন বাংলার 5-এর মতো করে রেখেছিস কেন? মিমের বিয়ে ঠিক হয়ে গেছে। মিম হতো বাজিতের খালাতো বোন প্লাস জিএব। কি বলিস, কবে? জানি না, তবে কিছুক্ষণ আগে মিম কল করে বলল। মন খারাপ করে বলল বাজিত, বিয়ের ডেট ঠিক হয়ে গেছে? সামনে রবিবারে। আজকে সোমবার, তার মানে আরো 5 দিন বাকি আছে। চল সবাই। কই যাবি? কই যাবো মানে? তোর খালার বাড়ি। সবাই এখন যার যার বাড়ি থেকে রেডি হয়ে নেয়। তারপর সবাই উঠে পড়ি। আমি ইবাকে খুঁজতে থাকি, কারণ ইবাকে বলে যেতে হবে। ইবাকে গিয়ে দেখি বান্ধবীদের সাথে বসে আড্ডা দিচ্ছে। আমি ইবাকে ডাক দিলাম, ইবা একটু এদিকে আসো। কি বলবি এখানে বল। শোনো, আমি এখন বাড়ি চলে যাব। তুমি কি আমার সাথে যাবে? এখন চলে যাবে কেন? ক্লাস করবে না? না, আমি এক জায়গায় যাব 5 থেকে 6 দিনের জন্য। আচ্ছা, তুই তাহলে যা, আমি ক্লাস করে বাসায় চলে আসবো। আমি মন খারাপ করে চলে আসলাম। ভাবছিলাম 5-6 দিনের জন্য যাব। এবার কিছু বলবে, কই যাব, কেন যাব, এসব। আচ্ছা, সাবধানে যেও, এইটুকু তো বলতে পারতো। বাড়ি গিয়ে মাকে বলে রেডি হয়ে সবাই বেরিয়ে পড়লাম মিমির বাড়ি কিশোরগঞ্জের উদ্দেশ্যে। স্টেশনে এসে সবাই বাসে উঠে পড়লাম। প্রায় 4 ঘন্টা জার্নি করে মিমদের বাড়ি গেলাম। বাইজিতের সবার সাথে পরিচয় করিয়ে দেয় আন্টি, মানে মিমের মা। আমাদের একটা রুম দেখিয়ে বলে, বাবা তোমরা এখানে রেস্ট নাও। সবাই ফ্রেশ হয়ে রেস্ট নিচ্ছি। হৃদয় মোবাইলে সবার সাথে কথা বলছে। কিছুক্ষণ পর মিম আসলো রুমে। বাজিতকে দেখেই সবার সামনে জড়িয়ে ধরলো। আমরা সবাই হাঁ হয়ে গেলাম। মিম কিছুক্ষণ পর যখন দেখলো আমরা তাকিয়ে আছি, বাজিতকে ছেড়ে দিয়ে বলল, সরি। সমস্যা নেই, আপনারা কন্টিনিউ করতে পারেন, বলে আমরা রুম হতে বেরিয়ে পড়ি। রাতে খাবার খেয়ে সবাই রুমে আসি। বাজিত, আমার মিমের সাথে কিছু কথা আছে, চল মিমের রুমে। তারপর আমি আর বাইজিৎ মিমের রুমে যাই। মিম, আমি তো কিছুই বুঝলাম না, আপনি বাইজিৎকে ভালোবাসেন, তাহলে বিয়েতে রাজি হলেন কেন? আসলে বাবা আমাকে না জানিয়ে আমার বিয়ে ঠিক করেছে। তাহলে জানার পর আঙ্কেল কিছু বলেননি কেন? আমি বাবাকে খুব ভয় পাই, তাই বাবাকে বাইজিদের কথাটা বলতেই পারিনি। আচ্ছা, আপনি এখন কি চান? আমি বাইজিদকে ছাড়া বাঁচতেই পারবো না। আচ্ছা, আমরা আছি, সব ঠিক করে দেব, বলে আমি আর বাইজিৎ রুম হতে চলে আসি এবং সবাইকে সব বললাম।
সব তো বুঝলাম, এখন বাইজিৎ তুই তোর আঙ্কেলকে বলতে পারবে? না ভাই, আঙ্কেল খুব রাগী, আমি বলতে পারবো না। আরে এদের দিয়ে কিছু হবে না, যা করার আমাকেই করতে হবে। অনেক রাত হয়েছে, এখন সবাই ঘুমা। তারপর সবাই ঘুমিয়ে পড়ি। সকালবেলা ঘুম ভাঙতেই এবার কথা মনে পড়লো। প্রতিদিন ঘুম থেকে উঠেই ইভাকে দেখতাম। আজ ইভাকে না দেখতে পেয়ে মন খারাপ করে বসে আছি। কিরে, মন খারাপ করে বসে আছিস কেন? না এমনি। আর কই মন খারাপ, বৃথা হাসি দিয়ে বললাম। ইভার কথা মনে পড়ছে তাই না? আমি মাথা নেড়ে হ্যাঁ জানালাম। বন্ধুরা এমনই হয়, মুখ দিয়ে কিছু বলতে হয় না, চোখ দেখেই সব বলে দিতে পারে। মন খারাপ করিস না, দেখি সব কিছু ঠিক হয়ে যাবে। তারপর ফ্রেশ হয়ে সবাই মিলে ঘুরতে গেলাম। কিশোরগঞ্জের পাগলা মসজিদ, সোকালিয়া ঈদগাহ মাঠ ও গুরুদয়াল কলেজের ঘুরলাম। গুরুদয়াল কলেজের অনেক নাম শুনেছি, এখানে নাকি রাষ্ট্রপতিও লেখাপড়া করেছে, তাই কলেজটা দেখার খুব শখ ছিল। কিছুক্ষণ ঘোরাঘুরি করে মিমদের বাড়ি গেলাম। এখনো মিমের বাবাকে বাজিদের কথা বলা হয়নি, তাই সবাই বসে প্ল্যান করতেছি কিভাবে বলা যায়। এভাবে কেটে গেল আরো 2 দিন, এখনো আঙ্কেলকে বলা হয়নি। আঙ্কেলের যা রাগী মানুষ, এই 3 দিনে বুঝি, তাই কেউ বলার সাহস পায়নি। অবশেষে আর সিদ্ধান্ত নিয়েছি সবাই মিলে আজই বলবো। দুপুরে খাওয়া দাওয়ার পর মিমের বাবা মার রুমে গেলাম। আঙ্কেল, আপনাদের সাথে কিছু কথা ছিল। কি বলবি বল। আঙ্কেল, আমার মনে হয় মিম এই বিয়েতে খুশি না। কি বলছো এসব? আঙ্কেল, আপনি একবার মিমকে জিজ্ঞেস করেছেন? মিমেরও তো পছন্দ অপছন্দ থাকতে পারে। কি বলতে চাস তুই, স্পষ্ট করে বল। জি আঙ্কেল, মিম আর বাইজিৎ দুজনকে ভালোবাসে আঙ্কেল। আঙ্কেল আমাকে থামিয়ে দিয়ে বাস মিম, রাগে মিমকে ডাক দিলেন। জি বাবা। আমি যা শুনছি তা কি সত্যি? তোমরা সবাই এখন যাও। মিম ভয়ে শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো। আমার দিকে রাগীভাবে তাকিয়ে আমরা রুমে চলে আসি। জানি না তুই খুব রেগে আছে। কিছুক্ষণ পর আঙ্কেল বাইজিৎকে তার রুমে ডাকতেন। বেচারা মুখটা ভয় দেখার মতো ছিল। বাইজিৎ আঙ্কেলের রুমে গেলে কি বলবে জানি না, তবে বাইজিৎ আর মিম রুম থেকে দেখছি হাসি মুখে বের হতে। কিরে আঙ্কেল কি বলল? আঙ্কেল আমাদেরকে মেনে নিয়েছে। আমি বাইজিদের কাছে গিয়ে আমাকে জড়িয়ে ধরে, সত্যি? আমাকে ডেকে নিয়ে প্রথম খুব বকাঝকা করো, আগে কেন বলিনি তার জন্য। তারপর আঙ্কেল বলল আর 2 দিন পর বিয়ে, এখন আর সম্ভব না। তারপর আমি আর মিম আঙ্কেল পায়ে ধরে কান্নাকাটি করি, তখন আঙ্কেল আমাদের মেনে নিয়েছে। তার মানে কালকের দিন পর তাদের বিয়ে? না রে, আঙ্কেল বলল আমার পড়ালেখা শেষ করে তারপর বিয়ে। মন খারাপ করে বলল বাইজিৎ। বিয়ে পরে হবে তাতে কি, এখন তো প্রকাশ্যে প্রেম করতে পাবে বলেই হাসি। আচ্ছা শোন, বিয়ে যখন হবে না তাহলে আমরা বরং আজকে চলে যাই। আজকের দিনটা থাকি না, কালকে না হয়ে চলে যাব। আচ্ছা বুঝেছি, আর বলতে হবে না। পরের দিন সকালে আমরা সবাই বাড়ির দিকে রওনা দিই। দুপুরে বাসে এসে গেছি। দরজায় কলিং বেল দিতে মা এসে দরজা খুলে দিল। মাকে দেখে জড়িয়ে ধরি। কেমন আছো মা? ভালো, যা ফ্রেশ হয়ে খেতে আয়। ফ্রেশ হয়ে এসে আমি আর মা খেতে বসি। শুনো, বিকালে গিয়ে ইভাকে নিয়ে আয়। কেন? আর ইভা কই গেছে? কেন তুই যাবি? ইভা তোকে বলেনি? না, ইভা তো কিছু বলেনি। কেন তুই জানিস না ইভা তোকে বলেনি? তুই চলে যাওয়ার পর তো ইভাও তার বাড়িতে চলে গেছে। তোমাকে বলে যায়নি? বললো তো, তুই নাকি বলেছিস যেতে। আচ্ছা বিকেলে গিয়ে নিয়ে আসবো, অনেক জার্নি করেছি। তাই রুমে গিয়ে শুইতেই এক ঘুম। বিকেলে মায়ের ডাকে ঘুম ভাঙলো। কিরে, তুই না ইভাকে আনতে যাবি? আচ্ছা তুমি যাও, আমি ফ্রেশ হয়ে যাচ্ছি। তারপর ফ্রেশ হয়ে বাইকটা নিয়ে ইভাদের বাড়ি গেলাম। অনেকদিন বাইকটা ধরা হয়নি, তাই বাইকে গেলাম। কলিং বেল বাজাতেই শাশুড়ি আম্মা দরজা খুলে দিলেন। আমি শাশুড়ি আম্মাকে সালাম করলাম। তারপর শাশুড়ি আম্মার সাথে কিছুক্ষণ কথা বলে এবার রুমে গেলাম। গিয়ে দেখি এবার শুয়ে আছে, তাই এবার পাশে গিয়ে বসলাম। এই কয়দিন ইভাকে দেখতে পাইনি, তাই মন ভরে দেখলাম। হঠাৎ কারো শব্দে আমার ধ্যান ভাঙলো। তুই কখন এলি? এই তো কিছুক্ষণ হলো। রেডি হয়ে নাও, মা পাঠিয়েছে তোমাকে নিয়ে যেতে। আচ্ছা তুই নিচে যা, আমি রেডি হয়ে আসতেছি। আমি নিচে গিয়ে শাশুড়ি আম্মার সাথে বসে কথা বলতেছি। কিছুক্ষণ পর ইভা আসলো। আমি ইভাকে নিয়ে বাইকে করে বাসায় চলে আসি। পরের দিন ইভাকে নিয়ে কলেজে যাই। আমার সাথে বাইকে ইভাকে দেখে রিক্তা বলল, মেয়েটা কে ছিল শাওন? তারপর রিক্তাকে এবার কথা সব বলে কেঁদে দিলাম। এ ব্যাপারে আচ্ছা শোন, আমার কাছে একটা বুদ্ধি আছে, এটা কাজে লাগাতে পারলে ইভা তোর জন্য পাগল হয়ে যাবে। কি করতে হবে বলো? এবার জন্য আমি সব করতে পারবো।
তাহলে শোন। রিতা কি বলেছে গল্প পড়তে থাকেন, জেনে যাবেন। এতে যদি হিতে বিপরীত হয় আর আমাকে ভুল বোঝে? আরে পরে তুই তাকে বলে দিবি, আর আমিই তো আছি। আচ্ছা ঠিক আছে। তারপর কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাসে গেলাম। সব ক্লাস শেষ করে বাসায় চলে আসলাম। বিকেলে শিমতলি গেলাম বন্ধুদের সাথে আড্ডা দিতে। তাদের বললাম আমরা রিক্তার প্ল্যানটা, তারাও সম্মতি দিল। কিছুক্ষণ বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাসায় চলে আসি। রাতে খাবার খেয়ে রুমে আসি। ইভাও আসে। ইভা শোন, তুই করে আবার বললাম 6 মাস পর তো আমাদের ডিভোর্স হয়ে যাবে, তাই না? কিন্তু হঠাৎ এই কথা কেন? না মানে এমনি। আচ্ছা শোন, তাহলে আমাদের যে বিয়ে হয়েছে এটা কলেজের কাউকে আর বলিস না। তুই তোর বান্ধবীদেরকেও না করিস কাউকে বলতে, আর আমিও আমার বন্ধুদের বলবো। আচ্ছা ঠিক আছে। সকালে কলেজে যাওয়ার সময় ইভা আমাকে বাইকে উঠবে এমন সময়, এবার শোন, তুই একটু একটা রিক্সা করে কলেজে চলে যা, আমার একটা কাজ আছে, কাজটা করে কলেজে আসবো। এবার কখনো ভাবিনি আমি ইভাকে এভাবে না করে দিব। আচ্ছা যা। তারপর আমি বাইক নিয়ে ইভাকে রেখে চলে আসি। রিক্তাকে কল দিলাম, কই তুই? বাসা নিচে রিকশার জন্য দাঁড়িয়ে আছি। আচ্ছা 5 মিনিট অপেক্ষা কর, আমি আসতেছি। তারপর আমি রিক্তাকে বাইকে করে নিয়ে কলেজে চলে আসি। ক্যাম্পাসে ঢুকতেই দেখি ইভা তার বান্ধবীদের সাথে বসে আড্ডা দিচ্ছে। আমি রিক্তাকে নিয়ে সোজা ক্যাম্পাসে ঢুকি। ইভা আমাদের দেখে হা হয়ে তাকিয়ে ছিল। আমরা বন্ধুদের সাথে না গিয়ে আমি আর রিক্তা আলাদা বসে আড্ডা দিচ্ছি। ক্লাস শুরু হলে সবাই ক্লাসে চলে গেল, কিন্তু আমি আর রিক্তা ক্লাসে যায়নি। এদিকে ইভা সারা ক্লাসে আমাকে না দেখে মনে মনে ভাবতে থাকে, শাওন ক্লাসে নাই কেন? নিশ্চয়ই এই ডাইনিটার সাথে আছে। এবার ক্লাস শেষ করে আমাকে খুঁজতে থাকে। গিয়ে দেখে আমি আর রিতা নারিকেল বাগানে বসে আছি, আর রিক্তা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমাদের দেখে ইভা আমাদের কাছে এলো। তুই এখানে? তোকে সারা ক্যাম্পাসে খুঁজছি, ক্লাসও তো করিস নাই। আমাকে খুঁজেছিস কেন? আমার প্রশ্নে ইভা থতমত খেয়ে যায়। না মানে বাসায় যাবো এই জন্য। শাওন, এই মেয়েটিকে? আমার কাজিন, আমাদের বাসায় থাকে। ইভার দিকে তাকিয়ে, আর ইভা হলো রিতা, আমার জিএফ। ইভা আমার কথা শুনে আর কি না বলে সেখান থেকে চলে যায়। এখন দেখো বাবু কেমন লাগে, আমাকে খুব জ্বালিয়েছ না, এখন ঠেলা বোঝো। আমরা কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাসে চলে যাই। কলেজ ছুটির পর আমি বাইকে বসে আছি। ইভা বাইকে উঠে যাবে এমন সময় আমি ইভাকে থামিয়ে দিয়ে, এবার শোন, তুই রিক্সা করে বাসায় চলে যা। রিতার দিকে চেয়ে, বাবু ওঠো, আজকে আমরা ঘুরতে যাব। আমার কথা শুনে ইভা মন খারাপ করে চলে গেল। এদিকে ইভা, শাওন আমার সাথে এমনটা করতে পারলো? তার জিএফ এর সামনে আমাকে অপমান করলো। রাতে 10টায় বাসায় ফিরি। ইভা এসে দরজা খুলে দেয়। এতক্ষণ কই ছিলে? তা তোকে বলতে হবে বলেই বাসায় ঢুকি। আচ্ছা ফ্রেশ হয়ে আমি খাবার দিচ্ছি। শোন, তুই খেয়ে নে, আমি বাইরে থেকে খেয়ে এসেছি বলেই রুমে চলে আসি। ইভা খেয়ে রুমে আসার পর আমি বেলকনিতে গিয়ে রিতার সাথে কথা বলা শুরু করি। ইভাকেও দেখছি না, ঘুমিয়েছে, আমাদের কথা শুনছে। তাই প্রায় 2 ঘন্টা প্রেমালাপ করি। 12টায় রুমে আসি। এতক্ষণ কার সাথে কথা বলছিলে? এখনো ঘুমাসনি? আগে আমার কথার উত্তর দে। কার সাথে হবে আবার? রিতার সাথে। তোর লজ্জা করে না বাসায় বউ রেখে অন্য মেয়ের সাথে কথা বলতে? ও রিয়েলি? আমার তো মনে ছিল না। শোন, রিতা অন্য মেয়ে না, রিতা আমার হবু বউ। তোকে ডিভোর্স দিয়ে আমি রিতাকে বিয়ে করব। আমার মুখে ডিভোর্সের কথাটা শুনে এবার থমকে গেল। বাঙালি নারীর বিয়ে একবারই হয়, আর এবার আগে সেই দিন ডিভোর্সের কথা এমনিতেই বলেছিল। এবার আমাকে স্বামী হিসেবে মেনে নেয় ঠিক, কিন্তু আজ ডিভোর্সের কথা শুনে এবার যে কষ্ট পেয়েছে তা আমি ঠিক বুঝতে পেরেছি। কষ্ট পাক, তাতে আমার কি? আমিও তো কম কষ্ট পাইনি। আমি আর এসব না ভেবে ঘুমিয়ে পড়লাম। পরের দিন কলেজে আমি একা যাই। এবার রিক্সা করে কলেজে যাই। আমি রিতাকে নিয়ে সোজা ক্যাম্পাসে ঢুকি। আমাদেরকে দেখে এবার বান্ধবীরা হিবাকে বলল, কি রে, শাওনের সাথে মেয়েটা কি? আর তোকে দেখছি 2 দিন ধরে একাই রিক্সা করে আসিস। তোদের কি কিছু হয়েছে? ইবা বান্ধবীদের সবটা খুলে বলল। তুই কাজটা ঠিক করিসনি, এখন পস্তা। তোর চোখের সামনে দিয়েই তোর স্বামীকে আরেকজন নিয়ে যাবে। ক্লাস শুরু হলে আমরা সবাই ক্লাসে চলে যাই। আমি আর রিক্তা 2 জন চোখে চোখে কথা বলছি। এভাবে দেখছি আমাদের দিকে আর চোখে তাকিয়ে আছে ছলছল চোখে। ক্লাস শেষে আমি আর রিক্তা 2 জনই বাইরে বসে আছি। রিতা, আমার মনে হয় ইভাকে এখন বলে দেওয়া উচিত। তুই কি পাগল হয়েছিস? এখনো তো কিছুই হয়নি। এখনো তো ইভা যে তোকে ভালোবাসে তা বলেনি। আর ভালোবাসলে ভালোবাসার মানুষ অবহেলা করবে যে কত কষ্টের, তা তোকে বুঝতে হবে না। আমি রিতার গাল টিপে, ঠিক এত বুঝিস, আগে যদি জানতাম তাহলে আমি তোকেই বিয়ে করতাম। কথাটা বলে সামনে তাকিয়ে দেখি ইভা দাঁড়িয়ে আছে।
আমার কিছু না বলে ইভাকে দেখে রিক্তার কোলে শুয়ে পড়ি। এখানে কি হচ্ছে? দেখছিস না আমরা প্রেম করছি? ইভা আমার কলা ধরে দাঁড় করিয়ে। লজ্জা করে না তোর? বউ থাকতে একটা রাস্তার দুশ্চরিত্রা মেয়ের সাথে প্রেম করতে? ইভা রিতাকে নিয়ে কোনো বাজে কথা বললে ভালো হবে না বলে দিলাম। একবার না 100 বার বলবো, অন্যের স্বামীর সাথে প্রেম করে বাজে মেয়ে নাকি ধোয়া তুলসী পাতা? এবার কথাটা বলার সাথে সাথে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় বসিয়ে দিলাম। ব্যাস, অনেক হয়েছে তোর নাটক। কিছু বলিনি এতদিন, কিন্তু আর না। বাজে মেয়ে রিতা না তুই। আর কিসের স্বামী স্বামী করিস? বিয়ের পরে একটিবারও ভালো করে কথা বলেছিস আমার সাথে? বিয়ের পরে কলেজের এক বড় ভাইয়ের সাথে তুই কি করেছিলি? কলেজে ছুটির পরে তো তোর জন্য আমাকে আধা ঘন্টা দাঁড়িয়ে থাকতে হতো। আমি এসব কি ভুলে গেছি ভেবেছিস? তোকে ভালোবাসা তো দূরের কথা, তোকে দেখলে এখন আবার ঘেন্না হয়। ঘেন্না। নেক্সট টাইম আমার ব্যাপারে কোনো কথা বলবি না। এখন দূর হ আমার চোখের সামনে থেকে। এবার চোখ দিয়ে শুধু পানি পড়ছে, আর কোনো কথা বলছে না। বাবু চলো তো এখান থেকে, এসব মেয়েদের দেখলে আমার গা চলে যায়। বলে আমি রিত্তার হাত ধরে চলে আসি। এবার সাথে খারাপ ব্যবহার করে আমারও ভালো লাগছে না, তাই রিত্তাকে নিয়ে একটা পার্কে বসে। সরি রে, আমার জন্য এত কিছু হলো আজ। কি বলছিস তুই? রিত্তার হাতটা ধরে। আই এম সরি, আমার জন্য তোকে এত কথা শুনতে হলো। আর থাপ্পড়টা তো ওর পাওনাই ছিল। তারপরও ইভাকে থাপ্পড় মারাটা তোর উচিত হয়নি। কোনটা উচিত আর কোনটা উচিত না সেটা তোকে বুঝতে হবে না। আমার সামনে তোকে বাজে কথা বলবে আর আমি বসে থাকবো? আচ্ছা বাপ, হয়ে গেছে, এখন এসব বাদ দে। বাদাম খাবো, বাদাম নিয়ে আয়। আচ্ছা তুই বস, আমি আসতেছি। তারপর কিছু বাদাম এনে খেতে খেতে কিছুক্ষণ আটা দেয়। বিকেল হয়ে গেছে, তাই রিতাকে তার বাসায় নামিয়ে দিয়ে আসি। কোনো কিছু ভালো লাগছে না, তাই বন্ধুদের শিমুলতলি আসতে বলি আড্ডা দিতে। বন্ধুর সাথে আড্ডা দিয়ে রাতে বাসায় ফিরি। দরজায় কলিং বেল দিতেই এবার এসে দরজা খুলে দেয়। খুব খিদে পেয়েছে, খেতে দে। দুপুরেও খাইনি, তাই খুব খিদে লেগেছিল। আচ্ছা ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিচ্ছি। ফ্রেশ হয়ে খাবার খেয়ে দুজনেই রুমে গেলাম। শোনো, তুমি চাইলে খাটে ঘুমাতে পারো। তোর সাথে ঘুমানোর ইচ্ছে আমার নাই বলে বেলকনিতে গিয়ে রিতাকে কল দিলাম। তোর বউ কি করে রে? কি আর করবে, খাটে বসে বসে চোখের জল ফেলছে। কলেজের ব্যাপারে তাকে কিছু বলেছিলি? না, কিছুই বলিনি, তবে আসার পর থেকে তুমি করে বলতেছে। বলেছিলাম না তাকে তোর জন্য পাগল হয়ে যাবে তোর বউ। আচ্ছা শোন, আমার ব্যাপারটা মনে থাকে জানো? মনে থাকবে। তুই আমার এত বড় উপকার করলি, তোর কথাটা আমি রাখবো না। আচ্ছা আমার ঘুম পাচ্ছে, রাখি। ওকে, শুভরাত্রি বলেই কলটা কেটে দিলাম। বেলকনি থেকে এসে দেখি এবার শুয়ে শুয়ে কি জানি ভাবছে। আমি সেদিকে খেয়াল না দিয়ে সোফায় শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে গেছি মনেই নেই। মাঝরাতে হঠাৎ কারো শব্দে ঘুমিয়ে গেল। আমি চেয়ে দেখি ইবা আমার পায়ে মাথা রেখে কান্না করতেছে আর বলছে, সরি শাম, তুমি যখন আমার কাছে ছিলে তখন আমি তোমায় বুঝতে পারিনি, কিন্তু আজ তোমাকে হারিয়ে আমি বুঝেছি তুমি আমার ভিতরে কতটা জড়িয়ে ছিলে। এখন তোমাকে হারিয়ে বুঝেছি আমি তোমাকে কতটা ভালোবাসি। ভালোবাসার মানুষের অবহেলা যে কতটা কষ্টের এখন আমি বুঝতেছি। তোমাকে খুব অবহেলা করেছি সেই ছোট্টবেলা থেকে। এখন আমি বুঝতে পারছি তুমি কতটা কষ্ট পেয়েছো। তুমি শুধু একবার ফিরে আসো, আর কোনোদিন তোমাকে হারতে দিব না। এবার কথা শুনে খুব ইচ্ছে করছিল এবারকে জড়িয়ে ধরে বলি, ভালোবাসি তোমায়, খুব ভালোবাসি। কিন্তু না, এখন কিছু বলা যাবে না, তাই আবার ঘুমিয়ে গেলাম। সকালবেলা এবারটাকে ঘুম ভাঙলো। কি হয়েছে? আমাকে একটু শান্তিতে ঘুমাতেও দেবে না? অনেক বেলা হয়েছে, ওঠো। আর তোমার জন্য কফি বানিয়ে এনেছি, ঠান্ডা হয়ে যাবে। আর সূর্য কোন দিক দিয়ে উঠলো? তুই আমার জন্য কফি করে আনলি? বারে, আমার বরের জন্য আমি কফি বানিয়ে আনতে পারি না? কি বললি তুই? ভুলে যাস না, আর 3 মাস পর আমাদের ডিভোর্স হয়ে যাবে। আমি ঘুম থেকে উঠে কফিটা খেয়ে ওয়াশরুমে গেলাম ফ্রেশ হতে। এবার চিল্লাচিল্লিতে ওয়াশরুম থেকে বের হলাম। কি হয়েছে, এভাবে চেঁচাচ্ছিস কেন? বলেই ফ্লোরের দিকে তাকিয়ে দেখি আমার মোবাইলটা পড়ে ভেঙে আছে। হায় আল্লাহ, এইটা কি করছিস? আমার মোবাইলটা ভাঙলি কেন? তুই আমাকে কি করে ডিভোর্সটা দিস আমিও দেখে নেব। আচ্ছা এখন কফিটা খাও। এই, তোর মোবাইলে মেয়েদের তো কল কিসের? ইভা আমার গলা ধরে কথাটা বলল। আমি ভাঙা মোবাইলটা হাতে নিয়ে দেখি রিতা কল দিয়েছে। কই, এ তো মেয়ে রিতা, ওই তো কল দিয়েছিল। আর তুই তো জানিস রিতা আমার জিপ। আর তুই কি রিতাকে উল্টাপাল্টা কিছু বলেছিস? কি বলেছি তাই ওই ড্যানিটার কাছ থেকে জেনে নিস। তাহলে জেনে নে ইভা কি বলেছিল। আমি যখন ঘুম থেকে উঠে রিতাকে একটা SMS পাঠিয়েছিলাম কল দেওয়ার জন্য, আর এটা বলেছিলাম যে কলটা ইভা ধরবে। আমি ইভাকে জ্বালানোর জন্য রিতাকে দিয়ে কলটা করাই। ইভা কল রিসিভ করতেই,
বাবু তোমার ঘুম ভাঙলো? শোনো, নাস্তা করার দরকার নেই, তাড়াতাড়ি কলেজে চলে আসো, আমি তোমার জন্য বিরিয়ানি রান্না করে আনবো। এমএ, তোর সমস্যা কি? আমার স্বামীর জন্য আমি থাকতে তুই রান্না করে আনতে যাবি কেন? কি বললি? তোর স্বামী শাওন তো তোকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করবে আর 3 মাস পর। শোন ডাইনি, আমার স্বামীর দিকে তুই যদি চোখ তুলে তাকাস না, তাহলে তোর চোখ আমি তুলে দেব। আমি কি করে বসে বসে আঙুল চুষবো? শাওন, শুধুই আমার কথাটা মনে রাখিস। ইভা আর কিছু না বলে আছাড় দিয়ে আমার স্বাদের মোবাইলটা ভেঙে ফেলে। এই যা, এইটুকুর জন্য আমার মোবাইলটাই ভেঙে ফেললো। আমি আর কিছু না বলে রেডি হয়ে নিচে গেলাম নাস্তা করতে। নাস্তা করে আমি যথারীতিতে ইভাকে রেখে কলেজে গেলাম। গিয়ে দেখি বন্ধুরা বসে আড্ডা দিচ্ছে, তাই আমি তাদের সাথেই বসলাম। কিরে, তোর কি অবস্থা? আজকাল তো ক্যাম্পাসে আমাদের সাথে বসিসই না, তা আজ কি মনে করে? তোরা তো জানিস আমি একটা মিশনে আছি। তো শুনি, আপনি কি মিশনে আছেন? আরে তুই বস বস। বসবো না। শাওন, চল না ফুচকা খাবো। চল ক্যান্টিনে। ক্যান্টিনে না, বাইরে রাস্তায় দাঁড়িয়ে খাওয়ার মজাই আলাদা। আচ্ছা চল, কি আর করার। রীতাকে নিয়ে কলেজের সামনে মোড়ের দোকানে গেলাম ফুচকা খেতে। হঠাৎ সামনে চেয়ে দেখি এবার রিক্সা করে কলেজের দিকে আসতেছে। ইবাকে দেখে আমি, হা করো তো বাবু, একটা ফুচকা রিক্তার মুখে ঢুকিয়ে দিলাম। কি রে, হঠাৎ রাস্তার মধ্যে এত এত প্রেম আসলো কোথা থেকে? পেছনে তাকিয়ে দেখ। রিক্তা পেছনে তাকিয়ে দেখে ইভা। তাই তো বলি, এত প্রেম আসলো কই থেকে? ইভাকে দেখে রিক্তা আমাকে আর আমি রিতাকে ফুচকা খাইয়ে দিতে লাগলাম। আমাদের প্রেম দেখে ইভা রিক্সা হতে নেমে আসার হাত থেকে ফুচকার প্লেটটা নিয়ে একটা আছাড় মারলো। কি হচ্ছে এসব? এটা রাস্তা, সো আস্তে কথা বল। তোকে না বললাম ওই ডাইনির সাথে না যেতে, তারপরে তুই তার সাথে কি করছিস? দেখিস না দুজন প্রেম করছি, তুই তো এসেই সব শেষ করে দিলে। তুই আজ বাসায় আয়, তোর মজা আমি দেখাবো। এতদিন তোকে কিছু বলি নাই, তাই লাই পেয়ে গেছিস। বলে এবার আগে ফুসতে ফুসে রিক্সা উঠে বাসার দিকে চলে গেল। এই, তুই এইভাবে এত রাগালি কেন? এমনিতেই এখন আমার ইভাকে রাগাতে ভালোই লাগে বলেই হাসলাম। আচ্ছা, তুই ইভাকে সত্যিটা কবে বলবি? এবার জন্মদিন সামনের মাসের 8 তারিখ। ভাবছি ইভাকে সেই দিনই সারপ্রাইজটা দিব। সবটা বলে নতুন করে আবার প্রপোজ করব। তার মানে আরো 1 মাস ইভাকে কষ্ট দিবি? জি মহারানী, আমিও কম কষ্ট পাইনি। এখন চলো, ক্লাস করতে হবে। ফুচকার বিল দিয়ে আমি আর রিক্তা বাইকে করে কলেজে চলে আসি। বাইকটা রেখে আমি আর রিক্তা ক্লাসে চলে যাই। কলেজ ছুটির পর আমি রিক্তাকে তার বাসায় নামিয়ে দিয়ে আমি আমার বাসায় চলে আসি। বাসায় কলিং বেল দিতেই মা এসে দরজা খুলে আমার কানটা ধরে বলতে লাগলো, ইভাকে তুই নাকি মেরেছিস আর তাকে নাকি রাস্তায় নামিয়ে দিয়েছিস। ইভাকে এতদিন রিক্সা করে কলেজে যাই, মা জানে না। মা, আমি তো কিছু করিনি। তাহলে মেয়েটি কলেজে না গিয়ে রুমে এসে কান্নাকাটি করছে কেন? কখন থেকে ডাকছি, দরজা খুলছে না। তুই যা, তোর আমার এই বাসার জায়গা নেই। তুমি না আমার লক্ষ্মী মা, আমার সোনা মা, এরকম করছে কেন? তোমার এই দুধের বাচ্চাটা কই যাবে বলো? জায়গা নাই বলছি, জায়গা নাই, ব্যাস। বলেই মুখের ওপর দরজাটা লাগিয়ে দিল। যা শালা, এখন আমি কি করি? তাই বন্ধুদের সাথে আড্ডা দিই। রাতে বাবা বাসায় আসলে তখন বাসায় আসবো। বন্ধুদের সাথে আড্ডা দিয়ে রাতে 10টায় আবার বাসায় আসি। কলিং বেল দিতেই মা দরজা খুলে দেয়। আমাকে দেখেই মা জড়িয়ে ধরে। আমি হতবাক হয়ে যাই। তবে একটু বকা দিয়েছি বলে কি আমাদের ছেড়ে চলে যাবি? মা, তুমি কাঁদতেছো কেন? আমি তো কোথাও যাইনি। তুই বল, আর কোনোদিন এরকম করবি না? ঠিক আছে, আর এরকম করব না। সেই সকাল থেকে না খাওয়া চেহারার কি করছিস দেখ। তোর জন্য এভাও কিছু খায়নি। যা, এভাকে নিয়ে খেতে বস। আমি রুমে গিয়ে দেখি এবার শুয়ে শুয়ে কান্না করছে। এবার কান্না দেখে আমার ভিতরটা পড়ে যাচ্ছে। না, আর মেয়েটাকে কষ্ট দেবে না। তাকে কষ্ট দিয়ে তো আমি সুখে নাই, আমিও তো তার দ্বিগুণ কষ্ট পাচ্ছি। কি হয়েছে, এভাবে কান্না করছিস কেন? সেটা তোমাকে জানতে হবে না। আচ্ছা চল, সকাল থেকে নাকি কিছুই খাওনি? না, আমি খাবো না, তুমি খেয়ে নাও। আচ্ছা ঠিক আছে, খিদা লাগলে এমনিতেই খাবে, মনে মনে পড়লাম। আমি নিচে গিয়ে দেখি মা খাবার রেডি করে বসে আছে। কি রে, ইভা কই? তোমার বৌমা নাকি খাবে না। আচ্ছা, তুই খেয়ে ইভার জন্য খাবার রুমে নিয়ে যাস। আচ্ছা, তুমি ইভার জন্য খাবার বেড়ে দাও। এদিকে ইভা সব কষ্ট একবার না করাতেই চলে গেল। আমি যে তার সাথে রাগ করে খাইনি, আমাকে একবার জোরও করলো না। খিদাই পেটে ইঁদুর দৌড়াচ্ছে, এখন কি করি? না খেয়ে থাকতে হবে সারা রাত। কেন যে সেই সময় না করতে গেলাম। শাম প্লেট হাতে রুমে আসতেছে, সে কি আমাকে দেখিয়ে দেখিয়ে খাবে নাকি? এই নাও, আমি জানি তোমার খিদা পেয়েছে, খেয়ে নাও। না, আমি খাবো না। ভালো করে বলছি তো, তাই কানা যায় না। খেতে পারি, একটা শর্তে, আমাকে খাইয়ে দিতে হবে।
কি শর্ত শুনি? আমি কিছু একটা ভেবে মুখের সামনে খাবার তুলে দিলাম। হাঁ করো। আমি হাঁ করলে শাওন আমাকে খাইয়ে দিতে লাগলো। আমার খুব ভালো লাগছিল। এই কয়েকদিনে শাওনকে খুব ভালোবেসে ফেলেছি। শাওনের প্রতিটি স্পর্শ এখন আমার ভালো লাগে। কেন যে আগে শাওনকে অবহেলা করতাম। ইভাকে খাইয়ে দিয়ে এবার মুখটা মুছে দিয়ে প্লেটটা টেবিলে রেখে দিলাম। মনে মনে ভাবছি, মেয়েটা সত্যি আমাকে খুব ভালোবাসে। শাওন, তুমি কি সত্যি আমাকে ডিভোর্স দিয়ে দিবে? কেন, তুমি ডিভোর্স চাও না? না, আমি ডিভোর্স চাই না। সেদিন আমি এমনিতেই রাগে ডিভোর্সের কথা বলেছিলাম। এই ব্যাপারে আমরা পরে কথা বলি বলে আমি সোফায় শুয়ে পড়লাম। সকালবেলা ইভাটাকে ঘুম ভাঙলো। ফ্রেশ হয়ে নাস্তা করলাম। কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছি এমন সময়। চলো না, আজ আমরা ঘুরতে যাই। অনেকদিন হলো তোমার সাথে ঘুরতে যাই না। না, আজকে রিতাকে নিয়ে মুভি দেখতে যাব। আজকে সময় নেই, আমি এমনিতেই বানিয়ে বললাম। রিতা কথা বলাতে এবার মনটা খারাপ হয়ে গেল। শুধু রিক্তা 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 কি আছে ওই মেয়ের মধ্যে যা আমার মধ্যে নেই? রিক্তা কি আমার থেকে বেশি সুন্দরী? রিতার মধ্যে কি আছে শুনতে চাও? রিতা তোমার মতো অহংকারী না। রিতার ভালো একটা মন আছে যা তোমার মধ্যে নেই। তাছাড়া রিতা আমাকে খুব ভালোবাসে। কি পেয়েছি তোমাকে ভালোবেসে বলতে পারবে? চড়থাপ্পড় ছাড়া। সেই ছোটকাল থেকে তোমাকে ভালোবেসেছি, বিনিময়ে কি পেয়েছি? শুধুই অবহেলা। এখন আমাকে একটু শান্তিতে থাকতে দাও। এবার দিকে চেয়ে দেখি শুধুই চোখের জল পেয়েছে, আর কিছুই বলছে না। শোনো, আমার সামনে এসব ন্যাকা কান্না করবে না, এসব আমার একদমই পছন্দ না। এদিকে এভাবে ভাবছে, আগে শাওন আমাকে কত ভালোবাসতো, আমার জন্য কত কি করতো। আমার মন খারাপ দেখলে সহ্যই করতে পারতো না, আমাকে হাসানোর কত চেষ্টা করতো। সেই শাওন এখন বলছে আমার কান্না নাকি ন্যাকা কান্না। এসব ভেবেই এবার হাওয়া করে কেঁদে উঠলো। আমি তাড়াতাড়ি করে এবার মুখটা চেপে ধরি। মা শুনতে পারলে আজ আমার খবর আছে। কালকে কোনো রকম বেঁচে গেছি। এবার প্লিজ কান্না থামাও। মা শুনতে পারলে আমাকে মেরেই ফেলবে। এবার কান্না থামালো, কিন্তু মাঝে মাঝে ফুপাচ্ছে আর চোখে জল ফেলছে। যতই হোক, এবারকে ভালোবাসি তো, তাই এবার সামনে বসে এবার চোখের জল মুছে দিয়ে বললাম, সরি। আচ্ছা চলো, আজ আমিও তোমার সাথে রিক্সা করে কলেজে যাব। এবার কান্না মাখা কণ্ঠে বলল, না তুমি যাও, আমি কলেজে যাবো না। আমার কিছু না বলে কলেজে চলে গেলাম। আমি জানি এবার এখন দরজা লাগিয়ে শুয়ে শুয়ে কান্না করবে, করো, তাতে আমার কি? আমিও তো এবার জন্য কম কান্না করিনি। কলেজে এসে কিছুই ভালো লাগছে না। না, আজ আর এবার সাথে একটু বেশি করে ফেলেছি। কিরে, কখন থেকে দেখছি মন খারাপ করে বসে আছিস? কিছু কি হয়েছে? তেমন কিছু না, এমনি মন খারাপ। আমরা কি তোর আপন কেউ নই? আমাদের বলবি? এখন তো তোর রিক্তাই আপন। তুইও শুরু করলি? আচ্ছা শোন, সবটা বললাম। এবার তো এখন তোকে ভালোবাসে, তাহলে তাকে বলে দিচ্ছিস না কেন? ভাবছি এবার জন্মদিনে দিব এবাকে সবচেয়ে ভালো একটা সারপ্রাইজ। তুই যা ভালো মনে করিস। আচ্ছা এখন চল ক্লাসে যাই। তারপর সবাই ক্লাসে চলে গেলাম। কলেজের ছুটির পর বাসায় এসে কলিং বেল দিতেই মা দরজা খুলে দেয়। রুমে এসে দেখি এবার রুমে নেই, হয়তো বেলকনিতে হবে। আমি ফ্রেশ হয়ে বেলকনিতে গেলাম, সেখানেও ইভা নেই। ছাদে গেলাম, ছাদেও ইভা নেই। তাই তাড়াতাড়ি করে মার কাছে গেলাম, মা ইভা কই? ইভা তো ইভাদের বাড়ি গেছে। আমি রুমে গিয়ে দেখি মায়ের জন্য নাকি কান্না করছে, তাই বললাম কয়েকদিন মায়ের কাছে থেকে আসতে। ওহ আচ্ছা। তুইও জানা, তুইও তো বিয়ের পর শ্বশুর বাড়ি যাসনি। আচ্ছা ঠিক আছে। দুপুরে খাবার খেয়ে আমি শ্বশুর বাড়িতে গেলাম। দরজা কলিং বেল দিতেই সোমা এসে দরজা খুলে দেয়। সোমা হলো এবার ছোট বোন। কি দুলা ভাই, আপুকে ছাড়া বুঝি ভালো লাগছে না, তাই আপু আসতে না আসতেই চলে এসেছেন? আরে না শালিকা, আমি এসেছি তোমার জন্য। কতদিন তোমাকে দেখি না। হয়েছে, আর পাম দিতে হবে না আমাকে। এলো রে সোমা, তুমি কখন এলে? আর বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভিতরে আসো। বাবা কেমন আছে? শাশুড়ি আম্মা আমার কাছে এসে, জি মা ভালো, আপনি কেমন আছেন? ভালো তো। তো বাবা, বাড়ির সবাই ভালো আছে তো? জি মা, সবাই ভালো আছে। আচ্ছা বাবা, উপরে যাও, এবার রুমেই আছে। আমি এবার রুমের সামনে এসে আসতে পারি? এবার আমার দিকে তাকিয়ে শোয়া থেকে ওঠে। তুমি ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য কফি বানিয়ে আনছি। আমি ফ্রেশ হয়ে এসে দেখি এবার কফি নিয়ে দাঁড়িয়ে আছে। এনো। কফিটা এগিয়ে দিয়ে আমি কফিটা নিয়ে বেলকনিতে দাঁড়িয়ে কফি খাচ্ছি। এবার রুমের বেলকনিটা খুব সুন্দর। বেলকনিতে কয়েক ধরনের ফুলের গাছও আছে, খুব সুন্দর দেখতে। সোমা মনে হয় এগুলো দেখাশোনা করে। বেলকনিতে খুব সুন্দর করে মনোরম পরিবেশ একটা। আমি কফি খাচ্ছি আর মনোরম সৌন্দর্য উপভোগ করতে লাগলাম। অর্ধেক কফি খেতেই হঠাৎ এভা এসে সুরসুরি মেরে কফিটা নিয়ে গেল। এটা কি হলো?
তোমার আর খেতে হবে না, বাকিটা আমি খাবো। বলেই ইভা কবিতে চমক দিল। আজব তো, নিজের জন্য একটা বানিয়ে আনলেই তো পারে, আমারটা নিয়ে গেল। আমি আর সেখানে দাঁড়িয়ে না থেকে রুমে এসে পড়লাম। রুমে এসে একা একা ভালো লাগছে না, তাই গল্প লিখতেছিলাম। কার সাথে তো চ্যাটিং করেন? আমি সামনে তাকিয়ে দেখি সোমা। চ্যাটিং করি না শালিকা, গল্প লিখছিলাম। এখন গল্প লিখতে হবে না, চলেন ছাদে যাই আড্ডা দিব। আপু তুইও চল না। তারপর সাথে 3 জন বসে আড্ডা দিলাম। সোমা মেয়েটা খুব মিশুক, এত কথা বলতে পারে মেয়েটা। কথা বলতে শুরু করলে থামতেই চায় না। শাশুড়ি আম্মা ছাদে এসে ডেকে গেছেন রাতের খাবার খাওয়ার জন্য, তাই নিচে চলে যায়। নিচে গিয়ে খাবার টেবিল দেখে তো আমার চোখ কপালে উঠে গেল। এত খাবার! খাবার দেখে মনে হচ্ছে এই বাড়িতেই থেকে যাই আজীবন, জামাই আদর পাবো। খেতে বসে তো পড়লাম আরেক বিপদে। কি বাবা, কিছুই তো খাচ্ছ না, এটা নাও ওটা নাও। না করার শর্ত জোর করে দেয়। এত খাবার মনে হয় আমি জীবনেও খাইনি। খাওয়া দাওয়া শেষে রুমে চলে আসি। এই, তোমার মা কি আমাকে মারার প্ল্যান করেছে নাকি? এবার আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। জোর করে এত খাবার খাওয়ালো, আমার খুব ক্লান্ত লাগছে। আচ্ছা, একটা বালিশ দাও, আমি ঘুমাবো। শোনো, তুমি খাটে ঘুমাও, আমি সোফায় থাকি। না থাক, তুমি খাটে থাকো। আমাদের বাড়িতে এসে তুমি সোফায় থাকবে তা হয় না। তোমার সবাই থেকে অভ্যাস নাই, তুমি থাকতে পারবে না। আচ্ছা ঠিক আছে, আমরা দুজনেই খাটে থাকি, মাঝখানে কোলবালিশ থাকবে। আচ্ছা ঠিক আছে বলে আমি খাটের এক পাশে শুয়ে পড়লাম। সকালবেলা ঘুম ভাঙতেই আমার বুকে ভারী কিছু একটা অনুভব করলাম। চোখ খুলে দেখি এবার আমার বুকে মাথা দিয়ে শুয়ে আছে। তখন যে আমার কি ভালো লাগছিল তা বলে বোঝাতেই পারবো না। এই প্রথম ইবা আমার এত কাছে এসেছে। নিজের অজান্তেই ইবাকে আমি জড়িয়ে ধরি। কখন যে আবার ঘুমিয়ে গেছি বলতেই পারিনি। ইবার ডাকে আবার ঘুম ভাঙলো আমার। ইবা একটা মুচকি হাসি দিয়ে বলল, এখন আমাকে ছাড়বে নাকি এইভাবে জড়িয়ে ধরে রাখবে? ও সরি। আমি ইবাকে ছেড়ে দিয়ে এই যা খেলাম একটা পাস। কেন কেন যে যখন ঘুমিয়ে গেছিলাম লজ্জায় এখন আমার মাথা কাটা গেল। এবার ফ্রেশ হয়ে এসে আমার দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিল। আমি পুরো লজ্জায় শেষ হয়ে গেলাম। যাও, আর লজ্জা পেতে হবে না, ফ্রেশ হয়ে এসো, মা কয়েকবার ডেকে গেছে নাস্তা করার জন্য। আমি বিছানা হতে উঠে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে ইবার সাথে নিচে গেলাম। আমি আর ইবা শুধু খেতে বসেছি। মনে হয় অন্যরা খেয়ে ফেলেছে। কি দুলা ভাই, আপুকে রাতে ঘুমাতে দেয় না? সকালবেলা এত ঘুমান? সুমা, তুই চুপ করবি? আর তুই কলেজে যাসনি কেন? আজকে দুলা ভাইয়ের সাথে ঘুরতে যাব। আচ্ছা ঠিক আছে, বিকেলের দিকে যাব। না দুলা ভাই, এখন শপিং এ যাব, কিছু কেনাকাটা করে তারপর বিকেলের দিকে ঘুরতে যাব। তাই সে রে আমারে, এই মেয়েকে নিয়ে মার্কেটে গেলে তো আমার পকেট পুরো ফাঁকা করে দেবে। বিয়ে করলেই এক জ্বালা, শ্বশুরবাড়ি গেলে শালা শালিকা পকেট পুরো ফাঁকা করে ফেলে। লজ্জায় কিছু বলাও যায় না। যারা বিয়ে করেছেন তারা এই বিষয়ে আমার থেকে বেশি জানেন। দুপুরের দিকে সোমাকে নিয়ে মার্কেটে গেলাম। সোমা শুধু ঘুরে ঘুরে দেখে, কিছুই পছন্দ হচ্ছে না। আবশ্যকটা জামা নিল। আমি এবার জন্য পছন্দ করে একটা নীল শাড়ি কিনলাম। বিয়ের পর কিছুই দেনি মেয়েটিকে, কোনোদিনও কিছু চায়নি মেয়েটি। সোমাকে নিয়ে একটা রেস্টুরেন্টে গেলাম। লাঞ্চ করে বাসায় চলে আসি। আমি রুমে গিয়ে দেখি এবার শুয়ে আছে। আমি শাড়ির প্যাকেটটা কাটে রেখে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি এবার শাড়িটা দেখতেছে। শাড়িটা কি আমার জন্য এনেছো? না, এটা রিতার জন্য কিনেছিলাম। তুমি যেহেতু পকেটটা খুলে ফেলেছ তাহলে তুমি রেখে দাও। মিথ্যা বললাম, সত্যিটা তো আপনারা জানেন। এবার ছলছল চোখে আমার দিকে তাকিয়ে আছে। মনে হয় এখনই বৃষ্টি নামবে। তাই আমি আর কিছু না বলে রুম থেকে বেরিয়ে যাই। বিকেলে সোমার আমি ঘুরতে যাব। এবাকে বললাম আমাদের সাথে যাবে কিনা। এবার নাকি ভালো লাগছে না, তাই যাবে না। আমি সোমাকে নিয়ে একটা নদীর পাড়ে গেলাম। সেখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করি। সোমা বায়না ধরলো ফুচকা খাবে, তাই রাস্তার পাশে একটা ফুচকার দোকানে দাঁড়ায়। সোমা ফুচকাওয়ালা আমাকে বেশি করে ঝাল দিতে বলল। সোমা 2টা ফুচকাকেই ঝালে কাতরাতে লাগলো। পানি পানি দুলা ভাই, পানি। মামা পানি দেন। মামা পানি তো শেষ। কি বলেন, ফুচকা বেচেন আর পানি রাখেন না? বলে আমি দোকানের দিকে হাঁটা দিলাম পানি আনতে। আমি পানি নিয়ে এসে দেখি সোমা নাই। মামা, সোমা কই গেছে বলতে পারবেন? আপাকে কয়েকটা ছেলে জোর করে এদিকে টেনে নিয়ে গেছে। আমি সেখানে না দাঁড়িয়ে দৌড়ে সেদিকে গিয়ে দেখি সোমাকে একটা ছেলে টেনে হিসেবে নিয়ে যাচ্ছে, সাথে আরো 3টা ছেলে। আমি দৌড়ে গিয়ে সোমার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছিল। যে ছেলেটা তাকে পেছন থেকে কষে একটা থাপ্পড় মারে, সাথে সাথে ছেলেটি ছিটকে পড়ে যায়। সোমা দৌড়ে এসে আমার পাশে দাঁড়ালো। কে রে শালা তুই? তোর বাপ বলে কোমর থেকে বেলটা খুলে দিই উত্তম মাধ্যম কেলানে। আমার মারকে বাকি 3টা ভোতর মারতে মারতে আধমরা করে
চা, তোকে আজ ছেড়ে দিলাম। নেক্সট টাইম আমার বোনের দিকে চোখ তুলে তাকালে তোর চোখ আমি তুলে নেব। ছেলেটি ওঠে। তোকে আমি দেখে নিব। আগে তো তুই সোজা হয়ে দাঁড়া, তারপর তো দেখবি। ছেলেটি চলে গেছে। আমি সময়ের দিকে তাকিয়ে, ছেলেটি কে ছিল আর তোমাকে কিভাবে টেনে নিয়ে যাচ্ছিল কেন? আসলে দুলাভাই ও রক্ষী আমাদের কলেজেই পড়ে, আমাকে প্রতিদিন ডিস্টার্ব করে, আরও বাজে বাজে কথা বলে, তার জন্য এখন কলেজেও যেতে পারি না। তুমি আমাকে বাসায় আগে বলনি কেন? ভয়, ও খুব খারাপ ছেলে, পরে যদি আমাদের পরিবারের কোনো ক্ষতি করে। আচ্ছা, এখন বাসায় চলো, সেটা পরে দেখা যাবে। আর শোনো, এসব বাসায় বলা দরকার নেই, অযথা টেনশন করবে সবাই। আমিও এটাই ভাবছিলাম। আচ্ছা হয়েছে, এখন চলো। তারপর সোমাকে নিয়ে বাসায় চলে আসি। রাতে বাজিদকে কল করে রকের ব্যাপারে সব জানতে বলি। আজ রাতে একই খাটে থাকে, মাঝখানে কোলবালিশ রেখে। সকালবেলা ইবেটাকে ঘুম ভাঙে। কি হয়েছে, এত সকালে ঘুম ভাঙালে কেন? মা ফোন করেছিল, বাবার শরীরটা নাকি ভালো না, তাই আমাদেরকে বাসায় চলে আসতে বললো। আমি শোয়া থেকে লাফ দিয়ে উঠি। কি হয়েছে বাবার? তেমন কিছু না, রাতে নাকি প্রেশারটা নাকি বেড়ে গেছে। আচ্ছা তুমি রেডি হয়ে নাও, আমি এক্ষুনি চলে যাব। আচ্ছা তুমি ফ্রেশ হয়ে আসো, আম্মু নাস্তা রেডি করছে, খেয়েই চলে যাব। আমি ফ্রেশ হয়ে নাস্তা করে শ্বশুর শাশুড়িকে সালাম করে সোমার কাছে যাই। শোনো, একদম ভয় পাবে না, যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানাবে। ঠিক আছে দুলাভাই। তারপর আমি আর ইবা বাইকে করে বাসায় চলে আসি। মা, বাবা কই? বাবার কি হয়েছে? তেমন কিছু না, রাতে প্রেশারটা একটু বেড়ে গেছিল, এখন ঠিক আছে, তাই অফিসে গেছে। এই শরীরে তুমি বাবাকে অফিস যেতে দিলা? তুই জানিস না তোর বাবা কিরকম, আমার কথা কখনো শুনে? আচ্ছা আমি রুমে গেলাম বলেই রুমে চলে আসি। বিকেলবেলা বন্ধুর সাথে আড্ডা দিতে শিমুলতলি গেলাম। কিরে, শ্বশুর বাড়ি হতে চলে আসলি যে? তোদেরকে ছেলে ভালো লাগছিল না, তাই চলে আসলাম। আচ্ছা শোন, রকি ছেলেটার ব্যাপারে খোঁজ নিয়েছিলাম। ছেলেটা তেমন ভালো না, বাবা কোটিপতি, তাই ছেলে যা ইচ্ছে তাই করে বেড়াই, আর ও একবার যা বলে তাই ছাড়ে। আচ্ছা বাদ দিয়ে এসব, মিমের কি খবর? মিমের কথা আর বলিস না, শুধু প্যারা দেয়। বিয়েটা কর, তারপর বসবে। প্যারা কাকে বলে, ও কত প্রকার ও কি কি। বন্ধুদের সাথে আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে রাতে বাসায় আসি। কলিং বেল দিতেই ইভে এসে দরজা খুলে দেয়। তুমি ফ্রেশ হয়ে এসো, আমি খাবার রেডি করছি। আচ্ছা আমি ফ্রেশ হয়েছে ডিনার করলাম। বাবা কোথায়? বাবা মা রুমেই আছে। আচ্ছা তুমি রুমে যাও, আমি বাবার সাথে দেখা করে আসি। বাবা মার রুমের সামনে গিয়ে আসতে পারি? আয় পাগল ছেলে আমার। আমি ভেতরে গিয়ে বাবার পাশে বসলাম। বাবা, তোমার শরীরটা এখন কেমন আছে? ভালো। তুই কখন এলি? আমি সেই সকালে এসেছি, এসে দেখি তুমি অফিসে চলে গেছো। বাবা মার সাথে আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে রুমে চলে আসি। আমি যে বালিশ নিয়ে সোফায় ঘুমাতে যাব এমন সময় তুমি খাটেই থাকো। আচ্ছা ঠিক আছে। তারপর আমিও কাঠের এক পাশে শুয়ে পড়ি। এভাবে কেটে যায় আরো 15 দিন। এখন আমি আর এবার সাথে খারাপ ব্যবহার করি না। রিক্তাও কানাডায় চলে গেছে লেখাপড়ার জন্য। এবার সাথে আগের মতোই বন্ধুত্ব হয়। এবার আমাকে খুব কেয়ার করে। রোজ রাতে ইবা আমাকে ঘুমের মাঝে জড়িয়ে ধরে। খুব ভালোই কাটছিল আমাদের দিনকাল। কিন্তু হঠাৎ একদিন একটা অচেনা নাম্বার হতে SMS আসে আমার মোবাইলে। SMSটা দেখে তো আমার মেজাজটা গরম হয়ে গেল। কয়েকটা কল দিলাম এই নাম্বারে, কিন্তু নাম্বারটা SMS দিয়ে বন্ধ করে রেখেছে। রাগে আমার শরীর ফেটে যাচ্ছে। রাখবো বাই না কেন? অচেনা একটা মানুষ আমার স্ত্রী সম্পর্কে বাজে মন্তব্য করবে আর আমি বসে থাকবো? SMSটা ছিল এরকম। মিস্টার শাওন আকন্দ, আপনি কি জানেন আপনার স্ত্রী পরকীয়া আসক্ত? নিজের স্ত্রী সম্পর্কে এমন বাজে কথা শুনলে কারই বা রাগ উঠবে না? আমি এই কথাটা আর ইভাকে না বলে নিজে নিজেই খুঁজতে থাকি কে হতে পারে এই তৃতীয় লোক যে আমার আর ইভার মাঝে ঝামেলা সৃষ্টি করতে চায়। রাতে আমি আর ইভা শুয়ে আছি। হঠাৎ ইভার মোবাইলে অচেনা নাম্বার হতে একটা কল আসে। ইভা কলটা রিসিভ করলো। হ্যালো, কে বলছেন? আমি যেই হই না কেন, আমি আপনার স্বামী সম্পর্কে একটা ইনফরমেশন দেওয়ার জন্য কল করেছি। কি ইনফরমেশন বলেন? আপনি কি জানেন আপনার স্বামী আপনাকে রেখে আরেকটা বিয়ে করেছে? হোয়াট? এবার কথা বলতে বলতে বেলকনিতে চলে গেল। আপনি যদি চান আমি আপনাকে প্রমাণ দিতে পারি। আপনি কালকে বিকাল 5টায় লেকের পাড়ে চলে আসেন। আচ্ছা আমি আসবো। এদিকে আমি ভাবছি এবার এত রাতে কার সাথে কথা বলে আর আমার সামনে কথা না বলে বেলকনিতে চলে গেল। নাকি অচেনা লোকটির কথাই ঠিক? না, এবার দিকে নজর রাখতে হবে। এবার রুমে এসে শুয়ে পড়লো। কারো চোখে কোনো ঘুম নাই। এবার ভাবছে, শাওন কি সত্যি আরেকটা বিয়ে করেছে? লোকটি বললো তো প্রমাণ দিবে। শাওন কি সত্যি আরেকটা বিয়ে করেছে? লোকটা বললো তো প্রমাণ দিবে। না, কালকে লোকটার সাথে দেখা করলে সব জানতে পারবো।
সকালে ঘুমতে ভাঙতেই দেখি ইবা রুমে নাই। মনে হয় বাথরুমে হবে। অনেকক্ষণ হলো এখনো ইবা বাথরুম থেকে বের হলো না। তাই বাথরুমে গিয়ে দেখি দরজা খোলা। ভেতরে গিয়ে দেখি ইভা নেই। তাড়াতাড়ি করে নিচে গেলাম। মা, ইভা কই? ও তো কিছুক্ষণ আগে বের হলো, বললো কি না কি কাজ আছে। ইভা এত সকালে কি কাজ? আচ্ছা ঠিক আছে, তুমি নাস্তা রেডি করো। রুমে গিয়ে দেখি মোবাইলে সেই নাম্বার থেকে একটা এসএমএস আসছে। তাড়াতাড়ি করে এসএমএসটা ওপেন করে, কি শাওন সাহেব, আমার কথা কি এখনো বিশ্বাস হয় না? তাহলে আজ বিকালে 5টায় লেকের পাড়ে চলে আইসেন, তাহলে সব দেখতে পারবেন। এসএমএসটা দেখে আমার মাথাটা পুরো আউলিয়ে গেল। কি হচ্ছে এসব আমার সাথে? এদিকে ইভা সকাল সকাল বাসা থেকে বের হয়ে গেছে রিক্তার খোঁজ নিতে। আজ কয়েকদিন হয়ে গিয়েছিল রিক্তাকে দেখছে না। না, আজ রিক্তার খোঁজ নিতেই হবে। আমাকে জানতেই হবে রিক্তা কোথায়। আর রিক্তা ছাড়া তো আসলে কোনো মেয়ের সাথে দেখিনি। ইভা রিতার খোঁজ নিয়ে জানতে পারে রিতা দেশের বাইরে চলে গেছে লেখাপড়া করার জন্য। ইভা মনে মনে ভাবে, রিক্তা যদি দেশের বাইরে চলে যায় তাহলে শাওন কাকে বিয়ে করলো আর কে হতে পারেন? লোকটার সাথে বিকেলে দেখা করতে হবে। যেই হোক, বিকেলে লোকটার সাথে দেখা করতেই হবে, আমাকে জানতেই হবে। ইভা বিকাল 5টায় লেকের পারে অচেনা লোকটার সাথে দেখা করতে চায়। অচেনা লোকটি ইভার হাতে কয়েকটি কাগজ দেয়। শাওন কি করে পারলো এটা করতে? আমার কথা একটাবারও মনে হলো না। ছেলেদের মন কখন কি চাই কে জানে। এখন প্রমাণ হলো তো, আমি এখন আসি। অচেনা লোকটি চলে গেল। ইভা দাঁড়ানো থেকে ধবাস করে বসে পড়ল। আর এসব কিছু শায়ন আড়াল থেকে দেখেছে। কি হলো এবার? আর ইবার হাতে কিসের কাগজ? আর এই লোকটি বা কে? যাই হোক, আগে অচেনা লোকটিকে ধরতে হবে, তাহলে সব জানতে পারবো। আমি বাইজিৎ আর তানিমকে ফোন করে আসতে বলি, আর আমি লোকটির পিছু নেই। কিছুক্ষণ পর বন্ধুরা আসলে সুযোগ বুঝে অচেনা লোকটিকে ধরে ফেলি। 3 বন্ধু মিলে অচেনা লোকটিকে ইচ্ছে মতো কেলানি দেওয়ার পরে লোকটি মুখ খুলল। আমি রকির লোক, রকি আমাকে পাঠিয়েছে। ইভাকে কিসের কাগজ দিয়েছিলি বল? আপনারা রিক্তার জাল কাবিননামা আর কিছু ছবি। আমি বাইজিতের দিকে তাকিয়ে, অনেক রাত হয়েছে, তোদের যা ইচ্ছা কর, তারপর পুলিশে দিয়ে দিস। আচ্ছা, আমরা সব ব্যবস্থা করছি, তুই যা। আমি রাত 10টায় বাসায় ফিরি। দরজায় কলিং বেল দিতেই মা এসে দরজা খুলে দেয়। আমি যেই ঘরে ঢুকবো ঠাস ঠাস করে 2টা থাপ্পড় বসিয়ে দেয় মা। তুই এখনই বাসা থেকে বেরিয়ে যা, তোর মতো কুলাঙ্গারের এই বাসায় জায়গা নেই। মা, আমি কি করেছি বলবে তো? কি করেছি মানে? তুই জানিস না তুই কি করছস? মা, আমি সত্যিই জানি না। তুই ইভাকে রেখে আরেকটি বিয়ে করিসনি? তোর জন্য আজকে আমার মেয়েটি কাঁদতে কাঁদতে বাসা থেকে চলে গেছে। মা, আমি সত্যিই বিয়ে করিনি, এটা আমাকে ফাঁসানো হচ্ছে। আমাকে আর মিথ্যা বলতে হবে না, আমি নিজ চোখে দেখেছি। তুই এখনই বাসা থেকে বেরিয়ে যা। মাকে আর বুঝিয়ে লাভ নেই। আমি জানি মা আমার কথা কখনো বিশ্বাস করবে না, তাই বাইকটি নিয়ে বেরিয়ে পড়ি। গন্তব্য ইভাদের বাসা। প্রায় 11টায় ইভাদের বাসায় যাই। দরজায় কলিং বেল দিতে শাশুড়ি আম্মা দরজা খুলে দেয়। শাওন, তুমি ভেতরে আসো। আমি ভিতরে এসে, মা, ইভা কই? রুমে আছে, যাও তুমি। যাক, এই বাড়িতে মনে হয় জানে না, তাই জামাই আদর করতেছে। আমি ইভার রুমে গিয়ে দেখি ইভা রুমে নাই। কিছুক্ষণ পর ইভা ওয়াশরুম থেকে বের হয়ে আমাকে দেখে। তুমি কেন এসেছো? এক্ষুনি আমার রুম থেকে বেরিয়ে যাও। আমার বউটা দেখি আমার সাথে রাগ করেছে বলে ইভাকে জড়িয়ে ধরি। ছুবে না তুমি আমাকে, বলে এক ধাক্কা দিয়ে আমার থেকে নিজেকে ছাড়িয়ে নিল। কি ভুল করেছে আমি, বলবে তো আমাকে? আমার কাছে কেন এসেছিস? রিক্তার কাছে তাই না? ওনাকে রিক্তা ও এখন নেই বলে আমার কাছে এসেছিস দেহের সামনেটাতে? এবার কথাটি বলার সাথে সাথে টাস করে একটা থাপ্পড় বসিয়ে দিই। এই তোমার ভালোবাসা? তোমার ভালোবাসার প্রতি কোনো বিশ্বাসই নেই। কোনো অচেনা লোকের কথায় নিজের স্বামীকে ভুল বুঝলে? কথাটা বলেই মোবাইল বের করে রকির লোকের জবাববন্দি ইভাকে দেখায়। আচ্ছা বুঝলাম, বিয়ে না হয় করিনি। তুমি তো রিক্তাকে ভালোবাসো। কি বলেছে? আমার এত সুন্দরী বউ থাকতে এই রিক্তাকে ভালোবাসতে যাব? বলে ইভাকে পেছন থেকে জড়িয়ে ধরি। দাঁড়াও, রিক্তাকে একটা কল দেই। রিক্তাকে কল দিয়ে লাউডস্পিকার অন করে দেই। কি রে, কি খবর? তোর বউকে এখনো কি জ্বালাস নাকি? বলে দিয়েছিস? না রে, তোর ভাবি তোর সাথে কথা বলবে। দে ভাবিকে কথা বলি। দিতে হবে না, লাউডস্পিকার দেয়া আছে, তুই কথা বল। সরি ভাবি, আপনাকে অনেক জ্বালিয়েছি। আসলে আমি আপনাকে বলে দিতে চেয়েছিলাম, কিন্তু শাওনের নাকি আপনাকে জ্বালাতে খুব ভালো লাগে, তাই আমাকে বলতে দেয়নি। কি, আমাকে ফাঁসানো হচ্ছে? তোর ভালো হবে না কিন্তু। ভাবি দেখছেন শাওন কি বলে? আপু, আপনি কোনো চিন্তা করবেন না, আমি শাওনকে দেখে নেব। রিচার সাথে কথা বলা শেষ করার সাথে সাথে এবার আমার উপর ঝাঁপিয়ে পড়লো। কি, আমাকে জানাতে তোমার ভালো লাগে তাই না? বলে আমাকে মারতে থাকে। আমি ইভাকে এক রান দিয়ে আমার বুকে নিয়ে আসি।
আস্তে করে এবার মাথাটা ধরে ধীরে ধীরে এবার ঠোঁটের দিকে আমার ঠোঁট এগোতে থাকে। হঠাৎ এবার আমার মুখে হাত দিয়ে আমাকে আটকে দেয়। আমি লজ্জায় মাথা নিচে করে রাখি। এবার আমার গালে একটা কিস করে দৌড়ে পালিয়ে যায়। যা বাবা, আমি লজ্জা পাচ্ছি আর সে কিস করেই চলে গেল। কিছুক্ষণ পর এবার আমার জন্য খাবার নিয়ে আসলো। নাও, খেয়ে নাও। আমি জানি তুমি কিছুই খাওনি। তুমি খাইয়ে দাও। আচ্ছা, হ্যাঁ করো। এবার 2 নালা খাইয়ে দেওয়ার পর এখন তুমি খাও। আমি জানি তুমিও খাওনি। না, আমি খাবো না। কেন খাবে না? বারে, আমি তোমায় খাইয়ে দিয়েছি, তুমি আমায় খাইয়ে দেবে না? ওহ সরি, প্লেটটা আমার হাতে দাও। আমি তোমায় খাইয়ে দিয়েছি। আমি এবাকে খাইয়ে দিয়ে প্লেটটা টেবিলে রেখে দিলাম। আচ্ছা শাওন, তুমি কি এখনো আমায় আগের মতো ভালোবাসো? আমি ইভাকে জড়িয়ে ধরে, পাগলি, তাহলে এতদিন আমায় কষ্ট দিলে কেন? আসলে আমি তোমাকে বোঝাতে চেয়েছিলাম ভালোবাসা কি, আর নিজের কাছের মানুষের অবহেলা করলে কতটা কষ্ট লাগে। আর আমি তোমাকে তোমার জন্মদিনের দিনই বলে দিতাম। তাহলে এখন বললে কেন? এখন না বলে তো আমার বউটা আমাকে ভুল বুঝতো। আচ্ছা শাওন, এই লোকটাকে আর তোমার সাথে এর কিসের শত্রুতা? পরে একদিন বলবো, এখন অনেক রাত হয়েছে, চলো ঘুমাবো। ইবা খাটের এক পাশে শুয়ে পড়লো। ইবা, এই ইবা, একটু এদিকে আসো না। এখন না, আগে পড়ালেখা শেষ করো, তারপর যখন নিজের টাকায় বউকে খাওয়াতে পারবে তখন কাছে আসবো। এখন জাস্ট তোমাকে জড়িয়ে ধরে ঘুমাবো। তা হবে না, আমি জানি তোমার স্বভাব জড়িয়ে ধরতে দিলেই অন্য কিছু চাইবে। লাগবে না তোমায় জড়িয়ে ধরতে বলে আমি মন খারাপ করে অন্য পাশে শুয়ে পড়ি। কিছুক্ষণ পর ইভা, বাবুটা কি আমার সাথে রাগ করেছে? আচ্ছা, জড়িয়ে ধরো। লাগবে না। তোমার না লাগলেও আমার লাগবে। আমার তো স্বভাব খারাপ, জড়িয়ে ধরলে অন্য কিছু চাইতে পারি। চাইলে চাইবে, আমার সমস্যা নেই। আমি শোয়া থেকে লাফ দিয়ে বসে, সত্যি? তাহলে চলো না শুরু করি। কি শুরু করব? যে কাজটা ভাসর করে করা হয়নি। যা, আমার লজ্জা লাগে। লজ্জা গিয়েছে আমিই তো বলে ইভার উপর ঝাঁপিয়ে পড়লাম। এবার গলায় হালকা একটা কামড় দিতেই এবার পুরো শরীর লাল হয়ে যায়। প্রথমে গলায় কিস করি, তারপর গালে আস্তে আস্তে এবার ঠোঁটে আসি। পুরো 15 মিনিট এবার ঠোঁট দুটি আমার দখলে ছিল। এভাবে কেউ কিস করে? আর কিছুক্ষণ হলে তো দম বন্ধ হয়ে মারাই যেতাম। কি করবো বলো, এত বছরের জমানো ভালোবাসা একবারই পুষিয়ে দিলাম। তাই বলে এতক্ষণ? আমি তো আর পালিয়ে যাচ্ছি না। আচ্ছা চলো আবার শুরু করি, আমার না খুব ভালো লেগেছে। এখন এবার আমি হাঁপিয়ে গেছি এক অজানা সুখে। এতদিন পর আমাদের ভালোবাসা পূর্ণতা পেল। 5 বছর পর বাসায় কলিং বেল দিতেই স্বামী এসে দরজা খুলে দেয়। স্বামী আমার মেয়ে। মামনি, তোমার আম্মু কই? আব্বু, আম্মু রুমে আছে, তুমি যেও না, আম্মু খুব রেগে আছে। তো মামনি, আমি যদি না যাই তাহলে তোমার আম্মুর রাগ ভাঙাবে কে? আমি স্বামীকে কোলে নিয়ে রুমে গেলাম। আমার বউটা দেখি আমার সাথে রাগ করে আছে। তুমি ছুবে না আমায়, তুমি এখন আমাকে আর ভালোবাসো না। তুমি তোমার মেয়েকে পেয়ে আমাকে ভুলে গেছো। কে বলেছে তোমাকে ভালোবাসি না? এসো একটু আদর করে দেই। আমি এবার গেলে একটা কিস করি। আব্বু আব্বু, আমাকেও একটা পাপ্পি দাও। দেখেছো তোমার মেয়ে কতটা হিংসুটে? আমাকে দিয়েছো বলে তাকেও দিতে হবে। রাখবে তোমাদের ঝগড়া? এসো মামনি, তোমাকে একটা পাপ্পি দেই। তো কেমন লাগলো গল্পটা অবশ্যই জানাবেন। আর গল্পটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।